শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা এবং কিছু স্পেশাল গেস্টও রয়েছে আজকে আমাদের। সো স্টে টিউনড। আর যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেইল করতে চান, ইমেইল করে ঘটনা পাঠাতে চান, তাদেরকে বলবো ইমেল অ্যাড্রেসটি আরো একবার লিখে নিতে বা মনে রাখতে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আপনারা অনেকেই এই সপ্তাহে অনেক দারুণ দারুণ ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আর সেই সাথে যারা স্টুডিওতে আসতে পারেননি কিন্তু আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন বা অডিও ফাইল পাঠিয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্টুডিওতে আসতে পারেননি এরকম একজনের ঘটনা দিয়ে শুরু করছি আজকের ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। তার আগে বলতে চাই, যদি আনফর্চুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি আবার এই এপিসোডটি শুনতে পাবেন, বা যে এপিসোডটি আপনার পছন্দ সেটা আপনি বারবারই শুনতে পাবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যেটা ভালো লাগে বা যেটা আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি সেখান থেকে শুনে ফেলতে পারেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending an SMS. Type CT space 92125 and send it to 3123. ব্যাস হয়ে যাবে আপনার এই টিউনটি, যে টিউনটি মাসুম এই মুহূর্তে প্লে করছে। চলে যাচ্ছি ঘটনায়। আমাদের শুরুতে যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আরিয়ান খান। তিনি পল্লবী, ঢাকার বাসিন্দা। তিনি সেখান থেকে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন। আনফর্চুনেটলি তিনি আজকে আমাদের সাথে নেই, বাট তার ঘটনাটি আমরা পড়ছি। লিখছেন আরিয়ান, আমার ফুপুর পরিবারে তিনি, তার স্বামী মানে আমার ফুপা ও তাদের ছেলে থাকে। ফুপার এলিফ্যান্ট রোডে একটা দোকান আছে, তিনি সারাদিন সেখানে কাটান। ফুপুরা 2009 সালে রমজান মাসের কিছুদিন আগে মিরপুরে একটি বাসা ভাড়া নেয়। বাসায় ওঠার পর থেকেই ফুপু অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে থাকে। রাতে গলিতে কেউ দুপুর পরে হাঁটতে থাকে, বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়, অথচ ওই বাড়িতে এত ছোট বাচ্চা নেই। প্রায় রাতে ছাদের ওপর কারা যেন প্রচন্ড লাফালাফি করে। সবচেয়ে অদ্ভুত যেটি, রাতে ওয়াশরুমে গেলে প্রায় কেউ পা ধরে টান দেয়। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারাও বিষয়টি জানত, কিন্তু কিসের একটা ভয়ে তারা কেউ এ ব্যাপারে কিছু বলত না। বাসায় নাকি কোনো ভাড়াটিয়াই বেশি দিন টেকে না, বিষয়টি ফুপু পরে জানতে পারে। তো এভাবেই ভয়ে ভয়ে দিনগুলো কাটতে থাকে। কিন্তু রোজার মাসে ঘটে আসল ঘটনা। আমি তা ফুপুর বাসায় বর্ণনা করছি। সেদিন সম্ভবত 17 রোজা। আমার হাজবেন্ড দোকানের কাজে ব্যস্ত থাকায় প্রতিদিনই 1টা কি 2টার দিকে আসতেন। তিনি এসে ফোন করলে আমি গিয়ে দরজা খুলে দিতাম। তো বরাবরের মতো সেদিনও আমি ঘুমিয়েছিলাম। আনুমানিক তখন রাত 1:30। আমার মোবাইলটা বেজে উঠল। ঘুমের ঘোরে খেয়াল করলাম না কে কল করেছে। রিসিভ করতে অপর প্রান্ত থেকে শোনা গেল দরজা খোলো। কণ্ঠটা শুনে মনে হলো আমার হাজবেন্ড এসেছেন। আমি উঠে গিয়ে দরজা খুলতে গিয়ে দেখলাম যে আশেপাশে কেউ নেই। আমি ভাবলাম হয়তো একটু আগে ফোন দিয়েছে। প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমি তাকে কল দেই। সে বলে সে মাত্র দোকান বন্ধ করেছে, ফিরতে আরো 1 ঘন্টা লাগবে, আর সে কোনো ফোন দেয়নি। কথাটা শুনে আমার ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। তাহলে আমি কার সাথে কথা বললাম? ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল করেছি। রুমে গিয়ে আবার শুয়ে পড়লাম। খেয়াল করলাম কি যেন গলিতে হেঁটে হেঁটে আসছে। হঠাৎ দরজায় টোকা পড়লো। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম কে? উত্তর এলো দরজা খোলো। কণ্ঠটা সেই একই রকম, অর্থাৎ আমার স্বামীর মতো। আমি ভয়ে চুপসে গেলাম। চিৎকার করতে চাইলাম, কিন্তু কণ্ঠ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। দরজায় অনবরত টোকা পড়ছিল, আরো তীব্র থেকে তীব্রতর। আর সেই কণ্ঠ কর্কশ হয়ে যাচ্ছিল। একটাই কথা, দরজা খোলো। আমার মনে হচ্ছিল প্রতিটা শব্দ আমার কানের ভেতর ঢুকে আমার মগজকে বিদীর্ণ করে বের হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে কোথাও পালিয়ে যাই, কিন্তু আমি যেন আমার শরীরের সমস্ত শক্তি এবং শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে ধকধক করতে করতে ফেটে যাবে। হঠাৎ দরজায় টোকা বন্ধ হলো, কিন্তু কয়েক মিনিট পর আবার সেই একইভাবে টোকা পড়তে থাকে। এবার একটা কর্কশ মহিলা কণ্ঠে সেই একই কথা, দরজা খোলো। আমি শত চেষ্টা করেও
চিৎকার করতে পারলাম না, শুধু ঠোঁট নেড়ে দোয়া আর আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। এমন সময় আমার চোখ দরজার উপরে ভেন্টিলেটরের উপরে পড়ল। সেখানে যা দেখলাম তা এখন পর্যন্ত ঘটা সবগুলো ঘটনার চেয়েও বেশি ভয়ঙ্কর। সেখানে নারীর মাথা, যার চুলগুলো কোকড়ানো ও মিশমিশে কালো, চোখ দুটো টকটকে লাল, মনে হচ্ছে আগুনের তাঁতানো লোহার দুটি বল। সারা চেহারা থেকে অঝরে রক্ত ঝরছে। আমি প্রচন্ড এক চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। যখন চোখ খুললাম তখন দেখি আমার প্রতিবেশীরা আমার পাশে দাঁড়ানো। তাদের বক্তব্য অনুসারে তারা আমার চিৎকার শুনে ছুটে আসে এবং দরজা ভেঙে আমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। আশ্চর্যের কথা হলো, সেই অদ্ভুত নারী বা যাই হোক তাকে কেউ দেখেনি, কিন্তু সবাই আমার গেটের কাছে কয়েক ফোঁটা রক্ত দেখেছে, কিন্তু উপস্থিত কারো শরীর কাটেনি। রক্ত আসার কোনো সম্ভাবনা নেই। পরের দিনে ফুপু ওই বাড়ি ত্যাগ করে চলে আসেন এবং সেখানে আর কখনো যাননি। এই ছিল ঘটনা। এবং এর মাঝখানে দেখছি যে অনেকে এসএমএসও পাঠিয়ে ফেলেছেন। আমাকে দেখতে পাচ্ছি যে সৈয়দ রুবা, তিনি বলেছেন যে ভূত এফএম তিনি অনেক পছন্দ করেন। ধানমন্ডি থেকে এসএমএসটি করেছেন। আমাকে সাভার থেকে একজন লিখেছেন যে তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন, তার নামটা লেখেননি। এছাড়া আমাদেরকে ডেড সি খুলনা থেকে এসএমএস করেছেন, যিনি জিজ্ঞেস করেছেন কেমন আছি আমি। সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। সাথে আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে, আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। ড্রিম গার্ল আমাদের এসএমএস করেছেন আরো অনেকেই। সেই এসএমএস এ ফিরে আসছে একটু পরে। ইন দ্য মিন টাইম আপনিও চাইলে আপনার যে কোনো কথা বা যে কোনো ঘটনা আপনি আমাদের এসএমএস এ ছোট্ট করে শেয়ার করে ফেলতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সঙ্গে একজন গেস্ট রয়েছেন, আমি চাচ্ছি যে গেস্টের পরিচয়টা তিনিই দেবেন এবং তার সাথে আপনারা সবাই তাকে চেনেন, তার পরিচয়টা আমরা আগে শুরুতে জানি। হ্যালো, আমি সন্ধি। ওকে সন্ধি, গান আমরা শুনেছি সবসময় শুনি এবং অনেক পছন্দ করি। রেগুলারই আমরা হয়তো গান শুনছি, টিভিতে দেখছি, বাট তিনি আজকে তার কোনো গান গেয়ে শোনাতে আসেননি। তিনি কোন ধরনের কোনো গানের খবর টবর এরকম কোনো কিছু পাচ্ছেন কিনা সেটা ভাবতে হবে। তবে তিনি একটা গল্প নিয়ে এসেছেন, একটা ঘটনা নিয়ে এসেছেন যেটা তার সাথে ঘটেছে। সেই ঘটনাটি সন্ধি আজকে বলবেন, অবশ্যই সুর আরোপ করে না, গান গেয়ে না, একদম গল্পের মতো করে বলবেন আশা করি। আচ্ছা, আজকে আমি ঘটনা বলতে এসেছি, এই ঘটনায় শুধু বলি। আমাদের ঘটনাটা হচ্ছে, আমরা বছর 3 আগে আমরা কিছু বন্ধু মিলে চাঁদপুরে ঘুরতে গেছিলাম। আমরা এক বন্ধুরই বাসায়, ওখানে ওদের বাসা আছে, ওখানে গেছিলাম ঘুরতে। সো আমাদের যেদিন আমরা ঘুরতে গেছিলাম সেদিন রাতে আমাদের সন্ধ্যায় বারবিকিউ পার্টি ছিল একটা। আমরা নিজেরাই, একটা ফ্রেন্ড আছে ও খুব ভালো বারবিকিউ করতে পারে, তো সবকিছু আমরা এখান থেকে নিয়ে গেছিলাম যা যা লাগে। ওখানে যে তারপর আমরা রাত্রেবেলা পার্টি করি, খুব মজা করে তারপর আমরা গল্প করে যখন প্রায় ভোর হয়ে যায় তখন মানে আমরা সবাই ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম। সো আমাদের টোটাল 7 জন ছিলাম। তো 7 জনের মধ্যে 2 রুমে আমরা সেপারেট হয়ে ঘুমানোর ব্যবস্থা ছিল ওখানে আর কি। এক রুমে 3 জন আর আরেক রুমে 4 জন এরকম ব্যবস্থা। তো যে রুমে 4 জন ছিল ওই রুমটা ফ্লোরিং ছিল, 4 জন একসাথে ঘুমাবে। আর 3 জন যেখানে আমরা ঘুমাবো সেখানে ছিল একটা বড় খাট, সেখানে আমরা 3 জন ঘুমাবো। সো আমরা গল্প করতে করতে প্রায় আজান দিয়ে দিল, ভোর হয়ে গেছে প্রায়। তো আমরা যে 3 জন একসাথে ঘুমাবো ওখান থেকে আমরা 2 জন ডিসিশন নিলাম যে আমি একটু ভোরবেলা গ্রামটা ঘুরে দেখি যে কি হয় আসলে। আর আমাদের যে 3 জন একসাথে ঘুমানোর কথা ছিল সে একজন ফ্রেন্ড মানে ও বাইরে যাবে না, ও শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে। তো ঘুমিয়ে পড়েছে, আমরা 2 জন গেলাম গ্রাম দেখতে। গ্রাম টাম দেখে ঘুরে টুরে আসলাম, চা খেলাম বাইরে গ্রামে, ছবি টবি তুলে ঘুরে এসে যে বাসায় ঢুকেছি, একটা নিচতলা বিল্ডিং আর কি, পাকা বিল্ডিং, ওখানে আপনার ইলেকট্রিসিটি আছে, সবকিছু আছে। আর বাসার সামনে ঠিক একটা মাদ্রাসার মতো মাদ্রাসা আছে একটা। তো ওখানে আপনার একটা চাঁদের মতো একটা মিনারের চূড়াও আছে। তো যে ফ্রেন্ডটা একা খাটে ঘুমিয়ে থাকার কথা ছিল, ও তখন অনেক শীতকাল, মানে প্রচন্ড শীত, মানে 14 ডিগ্রি 15 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম। আমরা সবাই মোটা কাপড় চোপড় পরা, যারা ঘুমাতে গেছে তারাও মোটা কাপড় পরে ঘুমাতে গেছে, লেপটেপ থাকা অবস্থাতেও। তো যে ফ্রেন্ডটা একা ছিল খাটে শুয়ে, সে জানলা দিয়ে হাত বের করে আকাশে দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করছে, কি নিয়ে বলছে। তো আমরা বললাম যে কি তুই ঘুমাস না কেন, বলতে বলতে ঢুকলাম ভিতরে আর কি। বাড়ি উঠান থেকে ওকে দেখছি বাইরে তাকে আকাশের তাকিয়ে আছে। তো আমরা ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমরা একটু যে 2 জন ভিতরে ঢুকলাম, আমরা একটু ডাইনিং স্পেস আছে ওখানে বসে গল্প টল্প করলাম। তারপরে আমি ওখানে বসে ফ্রিজে খুলে আপেল খাচ্ছি, আর একটা ফ্রেন্ড ভিতরে গেল, যে বলে ওর সাথে কথা বলতে বলতে বের হয়ে এসে আমাকে বলছে তো একটু ভিতরে একটু কেমন জানি করতেছে, অ্যাবনর্মাল লাগতেছে ওকে।
তো ভিতরে যে আমি বললাম যে কিরে ছুতায়, দেখি যে বিড়বিড় করে বাইরে দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে মানে আমাদের ঘুরে বলছে যে সবার হিসাব দিতে হবে, এরকম একটা ব্যাপার কথাবার্তা বলছে, আর বিড়বিড় করছে সবসময় কি জানি, আর একটু পর একটা হুঙ্কার দিয়ে উঠছে, এরকম করছে। তো আমরা বললাম ফান করছে, ভেবেছিলাম অনেক ফান করছে, কিন্তু ওকে মানে যখন ও আমাদের দিকে ঘুরে নি তখন মনে করছিলাম ফান করছে, যে আমাদের দিকে ঘুরলো তখন মনে হলো যে না আসলে ফান না, আসলে ব্যাপারটা অন্যরকম। তো আমরা গেলাম অন্য ফ্রেন্ডকে ডাকতে যে আই দেখ কি হচ্ছে, কি অবস্থা। ফার্স্টে সবাইকে ভাবলো যে আমরা বুঝি ফান করছি, আসলে মানে ওরা ঘুমাচ্ছে, তো ঘুম ভাঙাতে আমরা চলে আসছি। আচ্ছা, তো কেউ উঠবে না, তো একজনকে জোর করে নিয়ে আসছি আমরা, প্লিজ আয়, ব্যাপারটা সিরিয়াস, ফাইজ যাবে না। তো ও যে দেখে যে ওই ফ্রেন্ডটার মানে অবস্থা আসলে দিস নট নর্মাল। হ্যাঁ, ও যে দেখে যে আসলে বিড়বিড় করছে এবং হুঙ্কার দিচ্ছে, কথাবার্তা বলছে, তোমাদের সবাই যেতে হবে, ওই যে ডাকে আমাকে ডাকে সবার যেতে হবে, এরকম মানে আকাশে তাকাচ্ছে, আঙ্গুল দিচ্ছে, বলছে, আর ও জানি উপর দিকে কার সাথে কথা বলছে, মানে একটা ওর কাছে যেতে হবে এরকম করছে। তো ও এসে আসলে ভয় পেয়ে গেছে, মানে আমরা যতটা ভয় পেয়েছি ও এসে আরো ভয় পেয়ে গেছে। তো ও যে সবাইকে ডাকছে যে তারপর আস্তে আস্তে সবাই উঠে আসলো ঘুম থেকে, উঠে এসে দেখে যে ওর অবস্থা সবাই সিরিয়াস। আমরা দিকে সবাই, ওর কাছে কেউ যাচ্ছে আবার কেউ যাচ্ছে না, আর এত শীতে ও খালি গায়ে পুরা, মানে এমনিতে আগে ছোটবেলার কাছে অনেক, মানে আমরা এমনি আড্ডায় আরো অনেক আগে শুনেছি ওর কাছে ছোটবেলা নাকি পোয়েট্রি আসতো, দেখতে অনেক সুন্দর পোয়েট্রি আসতো। তো আমরা নর্মালি ব্যাপারটা নিয়েছি যে পড়ে আসতো, ঠিক আছে, কেউ বিশ্বাস করেছে কেউ করেনি, এরকম ছিল। তো এখন যখন নিজেদের চোখের সামনে ও এমন নর্মাল বিহেভ করছে, তো আমরা আবার একটা ভিডিও করেছি একটা, মানে যেহেতু এটা হচ্ছে আমাদের আপনাদের কাছে অ্যাবনরমাল লেগেছে। হ্যাঁ, তো আমরা তখন ওখান থেকে ওকে অনেকক্ষণ চিৎকার, ফার্স্টে তো আমার যে ফ্রেন্ডটার দাদু বাড়ি, ওর নিজেদের বাড়ি, ওর নানুকে ডাকবে, দাদুকে ডাকবে, অনেকবার বললো। আমরা বললাম ঠিক আছে থাক, দেখি কি হয়। আমরা ওকে, যে ফ্রেন্ডটা মানে এরকম চিৎকার দিচ্ছে খালি গায়ে হয়ে আছে, ওকে বললাম দেখ এক জায়গায় ঘুরতে এসছে, সিন ক্রিয়েট করিস না, কারণ কিছু অনেক কষ্টে অনেক কি করে দেখে আস্তে আস্তে ও টায়ার্ড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঘুমাতে চলে গেল। আচ্ছা, আর এমনি ও নিজে থেকে ওর গায়ে কম্বল বা কাঁথা লেপটেন নেয়নি, আমরাই দিয়ে এসছি, কিন্তু ওর গা থেকে তাপ বের হচ্ছিল, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে আপনার আমরা তো রুমটা দরজা বন্ধ করে, তো ওকে বুঝিয়ে টুঝিয়ে ঘুম পাড়িয়ে চলে এসে সবাই বাইরে বসে বসে গল্প করছি, যে কথা আলোচনা করছি যে এটা কিভাবে হলো, এটা কেন, মানে এই একদমের এটা কেন, বা এরকম কিছু। একজন ফ্রেন্ড হাতে গ্লাস নিয়ে পানি খাচ্ছে, সবাই ডাইনিং রুমে এসে আমরা গল্প করছি। হঠাৎ করে রুমের ভিতর আবার শব্দ, তো কারো সাহস নেই যাওয়ার বা কিছু। আমি একটু, যেহেতু ওর সাথে কথাবার্তা আমি বলেছিলাম, সবাই বলছে তুই যা, তুই কথা বলছিলি, ঘুম পাড়িয়েছিলি, তো যা। তো আমি দরজা খুলতে যাবো, রুমে ঢুকবো, যে আসলে কি। আমরা তখন মানে নর্মালি আমি অনেক সাহসী, কিন্তু তখন আসলে কোনো সাহস আমার সেটা থাকার না একদম, মানে আমি তখনও নিজেকে বুঝাচ্ছি যে এটা আসলে মেবি মানসিক প্রবলেম হবে, কিন্তু ওর যেই কথাবার্তার ধরন, মানে মানসিক প্রবলেম হলে মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু এইসব কথাবার্তা স্পিরিচুয়াল কথাবার্তা সব, হ্যাঁ এরকম ব্যাপার ছিল। তো দরজা খুলতে যাব, তখনই ও বের হয়ে আসছে, গেটটা খুলে ও আমাদের দিকে বের হয়ে আসছে। সো আমাদের একটা ফ্রেন্ড হাতে এক গ্লাস পানি ছিল, মানে কাউকে যদি বলা হয় যে রেডি হও, তোমার মুখে পানি মারবো, চোখে পলক ফেলা যাবে না, সে রেডি হলেও পানি মারলে চোখে পলক পড়বে, অবশ্যই অবশ্যই। পুরো এক গ্লাস পানি এই ঠান্ডার দিনে, এই পানিটা নর্মালি ঠান্ডা অনেক, ও ফ্রেন্ড যে বের হয়ে আসছে ও খালি গায়ে, ওর পুরো মুখে ছুঁড়ে মেরেছে। বিশ্বাস করেন এক বিন্দু চোখের পলক পড়ে, এবং ওর গা থেকে তাপ বের হচ্ছে, মানে সে সামনে দিকে হেঁটে আসছে। তো আমরা সবাই দূরে সরে গেছে, ভয় পেয়েছি কি। তারপরে দেখলাম আস্তে আস্তে ও গেল বাথরুমে একাই, মুখ টুক ধুয়ে নিজে থেকেই আস্তে আস্তে আমরা কথা বলছি যে শুয়ে পড় শুয়ে পড়। ও মানে কোনো কথা কোনো পাত্তা দিচ্ছে না, ও বিড়বিড় করে কি যিনি বলে তার মতো আছে, ও বিড়বিড় করে কি, মানে আমরা আশেপাশে আছি, মানে এটার ওর কোনো মানে ওর কোনো এটা আমরা মানে গণনা ধরছে না আমাদের, এরকম একটা ব্যাপার। বিড়বিড় করে কি যিনি বলতে তারপর আস্তে আস্তে যে শুয়ে পড়লো। তারপরে মানে অনেকক্ষণ আমরা জেগে থাকলাম, জানালাতে দেখলাম ওকে, রুমে ঢুকে দেখলাম যে কিছু হয় কি হয় না। ওর রুমে কেউ ওর সাথে কেউ থাকা সাহস পায়নি, আর কখন কি হয় কার সাথে। তো আমরা তারপরে ও প্রায় পরে বেলা 12টা 1টার সময় ঘুম থেকে উঠেছে, কিচ্ছু মনে নাই। আচ্ছা, তারপরে আপনারা পরে জিজ্ঞেস করছিলেন যে কি হয়েছিল, কেন হলো। এমনকি ও যখন ভিডিও দেখেছে ওর বল এটা আমি নাকি, এটা কখন কি, ও কিচ্ছু বলতে পারে না ওর সাথে এটা কখন হয়েছে কিভাবে হয়েছে। কিন্তু আসলে মানে আমরা ফিলিং অনেক বেশি রকম ভয়ের ছিল আর কি। মানে নর্মালি মানে আমি ভাবতাম যে আমি বুঝি অনেক সাহসী, কিন্তু ওই সময় আসলে মানে কোনো সাহস কাজ করে না, ব্যাপার না ওটা
ফিলিংসটা ছিল এরকম যে দিস ইজ নট নর্মাল, এটা আসলেই জিনিসটা অ্যাবনর্মাল। একদম। আর কথাবার্তা যদি এমন হতো যে তোকে ধরবো তোকে খাবো এরকম কথাবার্তা না, অনেক স্পিরিচুয়াল কথাবার্তা, যে সবার হিসাব দিতে হবে এবং গলার টোনটাই, এবং তার কোনো ঠান্ডা লাগছে না, পুরো গা থেকে তাপ বের হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। আর চোখ পুরো লাল হয়ে গেছে, আর পিকটি পপার চিৎকার দিচ্ছে, আবার বিড়বিড় করে কথা বলছে, আর কি মানে আর জানলার বাইরে দিয়ে কি জিনিস দেখা যাচ্ছে সবসময় বারবার। এটা ছিল আসলে সবচেয়ে বেশি মানে মানে আমাদেরকে মানে ভয় পাওয়ার কারণ ছিল এটা, কি যেন একটা দেখায়, মানে কার সাথে কথা বলছো, বা এটা একটা ছিল, সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু একটা সে নোটিস করছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই একটা ব্যাপার ছিল যে আসলে। এমনিতে আপনার কি মানে কখনো ভয়টা লাগে, বা এমনি বিশ্বাস করেন যে এরকম কোনো কিছু আছে বা এরকম? এমনি বেসিক্যালি আমি এই জিনিসটা খুব কম বিশ্বাস করি। আচ্ছা। বিশ্বাস করতাম সামনে দেখে, তার মানে ওই জন্য বেশি আরো ভরকে গেছিলেন যে কি এটা কি হচ্ছে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এমনি আমার সব ফ্রেন্ডের মধ্যে আমাকে নিয়ে সবসময় অনেক মজা হয় যে আমি সবচেয়ে কম বেশি বিশ্বাস করি জিনিসগুলো, কিন্তু মানে ভয়ের পাশে যখন পাওয়া হয় তখন আসলে ওই সময় মাথায় এগুলো কাজ করে না, কোনো কিছু কাজ করে না। যাই হোক, থ্যাংক ইউ সন্দীপ ভাই, এবং আপনার গানের মতো আপনার ঘটনাটা আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে, এবং আশা করছি যে আপনি বহুদিন পর্যন্ত আমাদেরকে এভাবে ভালো ভালো সব গান উপহার দিয়ে যাবেন, এবং যখন মানে এরকম ধরনের কোনো ঘটনা, শুধু গান শুধুমাত্র সৃষ্টি হবে এরকম না, এরকম ঘটনাও যেন সৃষ্টি হয়, তাতে মাঝে মাঝে আমরা শুনতে পারবো আর কি। তো যাই হোক, আমাকে অনেকে SMS করছেন। আলিম SMS, আচ্ছা আপনি যদি কিছু বলতে চান লিসনারদেরকে তাহলে বলে শেষ করতে পারি আমরা, যেহেতু ঘটনাটা শেষ হয়ে গেছে। আমার ঘটনা আসলে মানে আমি ভূত এফএমে ঘটনা যেহেতু ঘটেছে তাই আমি বলতে আসলাম আসলে এই কারণেই। তো এটা অত ঘটনা, এটা হয়তো বিবি ভয়ের অথবা এটা কোনো তার মানসিক সমস্যা হতে পারে, কিন্তু তার ফিলিংসটা ছিল প্রচন্ড ভয়ের। থ্যাঙ্কস ফর কামিং। ওকে, সো আমরা অনেক SMS পেয়েছি। এর মধ্যে আলিম আমাকে লিখেছেন যে রাসেল ভাই SMS পড়া কি হবে না? না, SMS পড়া অবশ্যই হবে। মোহাম্মদ শাহরিয়ার আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে প্রান্ত, সাদমান, সজীব ময়মনসিং থেকে, আশিক আমাদেরকে SMS করেছেন চন্দ্রপুরা থেকে। বৃষ্টি হচ্ছে এবং ভূত এফএম শুনছেন। ঠান্ডার সময় তো ভূত এফএম বেশ জমে যায়, আরো বেশি, মানে জমার সাথে একটা ব্যাপার আছে না, ঠান্ডায় জমে যায় ভূত এফএম, তখন জমে যায় এরকম একটা ব্যাপার আর কি। সো ঠান্ডা যত বেশি আসছে তত বেশি ভূত এফএম আরো বেশি জমবে। নয়ন আমাদের SMS করেছেন, ভূত এফএম শুনছেন তিনি। আমাদেরকে ইমতি এবং রিমু SMS করেছেন চট্টগ্রাম থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সুমন টাঙ্গাইল থেকে। এছাড়াও আমাদেরকে যারা SMS করেছেন কেমন আছো আজকে। আমাদেরকে রাব্বি SMS করেছেন সজল, এছাড়াও SMS করেছেন রিফাত, আর এছাড়াও দেখতে পাচ্ছি যে শাওন মিরপুর 2 থেকে SMS করেছেন। এনজামুল আমাদের SMS করেছেন নরসিংদী থেকে। রানা বরিশাল থেকে আমাদের SMS করেছেন। সো আরো SMS আমরা পাচ্ছি, এবং SMS পাঠানোর নিয়মটাও বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের সঙ্গে আরো একজন স্পেশাল গেস্ট রয়েছেন, আপনারা অনেকেই চিনবেন এবং চেনার কথাই। আমরা তো মানে মনেই থাকার কথা অনেকে যে শুরুর দিকে বেশ কয়েকদিন এসেছিলেন উনি আমাদের আরমান ভাই, এবং তিনি মানে হিজ ব্যাক, তিনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে আবারও আগামীকাল প্রবাস জীবনে যাওয়ার আগে আমরা তাকে ধরে নিয়ে এসেছি, এবং সেখানে তিনি তার ঘটনা শোনাবেন, এবং সেটা অবশ্যই তার বাইরে থাকার সময় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আমরা শুনবো। তো আরমান ভাই কেমন লাগছে আজকে আবার অনেকদিন পর 1 বছর পরে? হ্যাঁ, সেটা চমৎকার। ওকে, সো আমরা আজকে কোথাকার ঘটনা শুনছি আরমান ভাই? আপনি কোথায় আছেন সেটা আগে বলেন সবাইকে। এটা হচ্ছে মালয়েশিয়ার ঘটনা। ওইখানে ফার্স্ট অফ দিস ইয়ার জান বা ফেব্রুয়ারির দিকে হচ্ছিল ঘটনাটা। তো যখন চলে যাই পড়াশোনা করতে, তো ওইখানে আমরা একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করা হয়েছিল। তো আমরা 2 জন বাঙালি, একজন শ্রীলঙ্কান একটা ছেলে ছিল। তো 2 জন বাঙালি থাকতো মাস্টার বেডরুমে, আর আমি থাকতাম মিডল রুমে। আর স্মল রুমে থাকতো আরেকটা ওই শ্রীলঙ্কান ছেলেটা। এন্ড এটা ছিল 10th ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোর, এরপর হচ্ছে পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3, তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর যেখানে আপনার সুইমিং পুল, ক্যাফেটেরিয়া এগুলো ছিল। আর আমরা ছিলাম 10th ফ্লোরে। তো মালয়েশিয়াতে তো জানেন আপনার বাংলাদেশি অনেক ওয়ার্কার হিসেবে অনেকে যায়। তো ওইটার ফার্স্ট ফ্লোরে যারা মেইনটেনেন্সের দায়িত্বে ছিল তারা ছিল 3-4 জন থেকে বাঙালি। তো
তো যখন নিচে গেলাম ক্যাফেটেরিয়াতে একদিন খেতে, প্রথম যখন যাই আর কি, তো তখন এক বাঙালির সাথে আপনার কথা হয়। তো উনি বলতেছে, এমনি জিজ্ঞেস করতেছি, কারণ সুমন ভাই তখন, এখানে রিজন হচ্ছে ভূতের যেহেতু কাহিনীটা, সুমন ভাই তখন আমাকে বলছে উনি মালয়েশিয়া আসতেছে, তো আমরা কোন এক লোকেশনে গিয়ে একটা শুটিং করবো কি ভূতের একটা ব্যাপার। তো তখন আমি ওই ফার্স্ট ফ্লোরে ওই বাঙালি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে কি এরকম কোন ভূতের কোন কাহিনী আছে নাকি মালয়েশিয়াতে কোথাও? আচ্ছা। তো উনি বলে যে এরকম উনি কিছু জানে না। আচ্ছা। তবে যে অ্যাপার্টমেন্ট মানে যে বিল্ডিং এ আমরা ছিলাম, আমি বিল্ডিংটার নাম বলবো না, তো ওই বিল্ডিং এ নাকি আপনার ব্লক বি তে 2টা ব্লক, একটা ব্লক এ একটা ব্লক বি। তো আমরা থাকলাম ব্লক এ তে। তো ব্লক বি তে নাকি আপনার 3টা মেয়ে সুইসাইড করছে। আচ্ছা। তো এটা ছিল আমরা যাওয়ার আরো 3-4 বছর আগে। রিজনটা ছিল আপনার 3 মেয়ে আপনার এক রুমে থাকতো, মানে একটা অ্যাপার্টমেন্টে থাকতো। তো ওইখানে 3 রুমেরও আপনার অ্যাপার্টমেন্ট আছে, আবার 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট আছে। তো মেয়েরা থাকতো 3 বেডরুমের অ্যাপার্টমেন্টে, 3জন 3টা ডিফারেন্ট রুমে। তো রাত্রেবেলা নাকি ওরা সিগারেটের গন্ধটা পেত একটা মেয়ে। আচ্ছা। তো 3জনই নাকি নন স্মোকার ছিল। এখন এই যে 3জন নন স্মোকার ছিল, এই কাহিনীগুলো কোত্থেকে আসছে সেটা আমার জানা নেই, উনি যেভাবে বলছে সেভাবেই বলতেছি। তো 3জন নাকি নন স্মোকার ছিল। তো একজন নাকি এরকম রাত্রে আপনার মধ্যরাত্রে স্মোকের স্মেল পেত। আচ্ছা। তো এরকম উঠে দেখতো যে কোথায় স্মোক, মানে স্মোকের স্মেলটা কোথেকে, হয়তো আরেক রুমমেট খাচ্ছে নাকি না। তো দেখতো না এমন জায়গা থেকে আসতেছে যেখানে মানুষ বসে না, ধরেন হল রুম থেকে আসতেছে। তো বেডরুমে 2টা মেয়ে, হল রুম থেকে তো স্মোক আসার কথা না। এরকম বেশ কয়েকদিন রাত্রে স্মোকের স্মেল পেত। তো একদিন রাত্রে গিয়ে দেখে যাচ্ছে একটা মানে আপনার মানুষের মতন একটা ছায়া আর কি স্মোক করতেছে, এবং সেটা একটা ছেলের রূপের মতন ছিল। তো তারা নাকি ম্যানেজমেন্টে গিয়ে কমপ্লেন করছে এটা, 3টা মেয়ে, যে এরকম স্মোক করতে আমাদের রুমে একটা এরকম রাত্রে ছেলে দেখা যায় স্মোক করে, আমরা স্মেল পাই। তো ম্যানেজমেন্ট তেমন একটা গুরুত্ব দেয়নি। কিছুদিন এরকম যেতে 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 হঠাৎ করে আপনার রাত্রের দিকে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। ওরা থাকতো 13th ফ্লোরে। তো ওই নিচে ফার্স্ট ফ্লোরে একটা মেয়ের সুইমিং পুলের পাশে লাশ পাওয়া গেছে। তো এর কয়েকদিন পরে আপনার বাকি 2জন মেয়েও আত্মহত্যা করছে, সুইসাইড করছে, কিন্তু কারণটা কি এটা কেউ জানে না। তো ওই স্টোরিটাই ছড়ানো যে স্মোকের স্মেল পাওয়া যায়, একটা নাকি ছেলে এরকম স্মোক করে রুমের মধ্যে। তো এরকম আমরা এটা যেদিন শুনলাম, এটা আমি যেদিন মালয়েশিয়া যাই তার ফার্স্ট উইকের দিকেই কাহিনীটা শুনছি। তো আমরা একদিন বাসায় বসে আছি আমার 10th ফ্লোরে। তো আমার জানলার থেকে আপনার হাইওয়ে প্লাস সুইমিং পুল প্লাস ওই ব্লক বিটা দেখা যায়। এবং 13th ফ্লোরের দিকে তাকায় আমি আমার ছোট মানে যে আরেক বাঙালি ছেলে ছিল জিমি, তো আমাকে বলতেছি, জিমি ওই যে ওইখান থেকে কিন্তু আত্মহত্যা করছে, এবং রুমটাই আমার রুম থেকেই দেখা যায়, আমার রুমের জানলা থেকে। আমি এখন রাতে যদি আসে আমি তোমার রুমে পাঠায় দিব। তো ওই ছেলেটা আবার খুব ভয় পায় এইসব ঘোস্ট রিলেটেড ব্যাপার। তা আমি আসলে তোমার রুমে বলবো যেতে, তোমার রুমে ঘুরে আসবে। তো বলতেছে, না এগুলো ফাইজলামি করে না আমার ভাই, এগুলো খুব বিরক্ত লাগে। তো এরকম বসে আছি কথা বলতে 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 সে জাস্ট মানে আমার রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করতেছে, হয়তো কিচেনে যাবে কিছু একটা নিতে। হঠাৎ করে আপনার মানে স্টেইন গানের মতন একটা শব্দ হচ্ছে এবং বিকট। আমি আমার বিছানার উপরে বসেছিলাম এবং আমাদের জানলায় আপনার কোনো গ্রিল নাই, মানে একদম ওপেন জানলা, এবং জানলাটা হচ্ছে আপনার 4 ফিট থেকে 5 ফিট পর্যন্ত, মানে কেউ যদি পিছলাও যায় পড়ে যাবে। আমি জাস্ট বিছানার উপরে জানলার দিকে বসে তাকাচ্ছিলাম। হঠাৎ করে মানে এমন ভাবে শেক করতেছে অ্যাজ ইফ আর্থকুয়েক। তো জিমি ওদিক দিয়ে চিৎকার করতেছে, আরমান ভাই এরকম চিৎকার করতেছে। তা আমি দেখি আমার ফ্লোর গুলা ক্র্যাক করা শুরু করছে, টাইলসের তো সব ফ্লোর। তো ক্র্যাক করতেছে এইভাবে, ধরেন একটা স্নেক, একটা সাপ আপনার ফ্লোরের ভিতর থেকে যেভাবে যায়, মনে করেন ক্রল করতে করতে স্পিডে চলে যাচ্ছে, যেভাবে ক্র্যাক করে আর কি ফ্লোর গুলো, ওইভাবে করে এরকম ছিটকায় যেতেছে টাইলস গুলা। এবং জিনিসটা হয়েছে শুধুমাত্র প্রথমে আমার রুমে। তো সবাই বাকি 2জন আসলো, শ্রীলঙ্কান ছেলেটা এবং আরেক বাঙালি। তো বলতেছে, আরমান ভাই আপনি রুম থেকে বের হন। তো আমি এক কাজ করি, আমরা এটা ভিডিও করে নেই, কারণ কালকে যদি ম্যানেজমেন্ট আসে ওরা বলবে হয়তো আপনারা ভেঙে ফেলছেন বা আপনারা ডিস্ট্রয় করছেন আমাদের বাসা, হয়তো আমাদের একটা ড্যামেজ দিতে হবে। তো আমি অ্যাটলিস্ট ভিডিও করে নেই যে ক্র্যাক করতেছে জিনিসটা, সকালে যাতে আমরা সাবমিট করতে পারি, তারপর এটা ঠিক করে দিবে। আচ্ছা। তো এমন টাইমে যখন বলতেছে, জিমি চিৎকার দিতেছে এবং সে তো আগের থেকেই ভয় পাই সব ভূতের, আমাকে বলতেছে প্লিজ আপনি বের হন রুম থেকে। আচ্ছা। তো আমি জাস্ট ওকে ঝাড়ি দিয়ে বিছানা থেকে পাটা ফ্লোরে ড্রপ করছি। এমন টাইমে আবার শুরু হয়েছে এবং আমার রুম থেকে ক্র্যাক করতে করতে করিডোর পাস করে একদম মেইন গেট পর্যন্ত চলে গেছে জিনিসটা। আচ্ছা। পরে কোনো মতে জাস্ট নেমে আমরা 10th ফ্লোর থেকে 9th ফ্লোরে গেলাম, সিঁড়ি দিয়ে চলে গেলাম। তখন রাত বাজে 2টার মতন। তো
9th ফ্লোরে কে থাকে তা তো জানি না, আর বাইরের দেশে তো আপনার মেয়েও থাকতে পারে, ছেলেও থাকতে পারে। তো জিমি বলতেছে আমাদের ঠিক ডাউন ফ্লোরটা, আমরা নক করে জিজ্ঞেস করি যে ওদেরও ক্র্যাক করছে নাকি, আর্থকুয়েকও হতে পারে। তো আমরা ভাবছি এটা আর্থকুয়েক, কিন্তু মালয়েশিয়া কিন্তু আপনার পুরো আর্থকুয়েক ফ্রি জোন একটা কান্ট্রি, ওইখানে কোনো ভূমিকম্প হয় না, হবেও না কখনো। ওকে। তো নিচে যাওয়ার পর আপনার নিচে যখন নক করা হয়েছে, তো ওইখানে একটা মেয়ে দরজা খুলছে, তো ওকে জিজ্ঞেস করা হলো যে ফ্লোর কি ক্র্যাক করছে আপনাদের? তো বলতেছে না, বাট আমরা একটা সাউন্ড পাইছি, এবং ওইটা নাকি মানে আপনাদের ফ্লোর থেকে আসতেছিল উপর থেকে, খুবই ঠাস 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 ঠাস। টাইলস যখন ব্রেক করতেছে, আপনার টাইলসটা ধরেন একদম ফ্ল্যাট, ব্রেক করতেছে এইভাবে মানে স্লোপ হয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওরকম ঠাস 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 করে ফাটতেছে। তো আমরা তখন নিচে একদম গ্রাউন্ড ফ্লোর গিয়ে সিকিউরিটিকে ডাক দিলাম, তাকে দেখালাম যে এই অবস্থা, খুব বাজে অবস্থা, এটা আমাদের ইমিডিয়েটলি শিফট করার ব্যবস্থা করেন। তো ওনারা বললো সকালে ম্যানেজমেন্ট আসলে আপনাদেরকে আমরা শিফট করাই দিচ্ছি, এটা এই প্রবলেমটা আপনারা নিয়ে টেনসড হয়ে না। তো আমরা রাত্রেবেলা আর ঘুমাইতে পারি নাই, স্পেশালি জিমি, ওই ছেলেটা ঘুমাইতে পারে নাই। তো আমরা যখন আবার সিকিউরিটিরা চলে গেল, আমরা দরজাটা লক করে দিয়ে ব্যাক করলাম। ব্যাক করে দেখি ড্রয়িং রুমের মধ্যে বিশাল আকারে একটা আপনার মানে খোদাই করা আর কি একটা ক্রস সাইন। তো জিমি ওইটা দেখে মানে কান্নাকাটি শুরু করে দিছে। ছোটটা একটু অনেক ছোট, কান্নাকাটি করার পর সাথে সাথে তার বাসায় ফোন দেওয়া হলো বাংলাদেশে। তো আম্মুকে বলা হলো যে আন্টি এরকম কান্নাকাটি করতেছে, আমরা কি করবো এখন? তো আন্টি তখন বলতেছে ছোটবেলা থেকে নাকি ওর এরকম ঘোস্ট রিলেটেড প্রবলেম আছে, যেমনে পারো ওকে সামলায় রাখো, আমি আসার চেষ্টা করবো, উইদিন টুমরো অর মেবি ডে আফটার টুমরো আসবো। তো আমরা ওই কোনো মতে ওকে ঘুম পাড়ানো হয়েছে তাকে, বাট তাও ঘুমাইছে সে গিয়ে সকাল 6:30 7টার দিকে, মানে যখন আলো হয়েছে। তারপর 10টার দিকে ম্যানেজমেন্ট আসলো, এসে আমাদের বললো যে প্রবলেম নেই, আমরা শিফট করে দিচ্ছি আপনাকে। তো আমাদেরকে তখন 23rd ফ্লোর দেওয়া হলো, 23 তলার দিকে। তো আমরা রাত্রেবেলা আপনার এরকম সবকিছু শিফট করে 23 তলায় গেলাম। ওইখানে ওনারা বললো আর কোনো প্রবলেম হবে না এইসব নিয়ে। তো সবাই ওইখানে সেম ভাবেই সেম সেট আপেই রুমটা, মাস্টার বেডরুম ওরা নিচ্ছে, মিডল রুম আমি নিচ্ছি, স্মল রুম ওরা। প্রায় 6 মাসের মতন আর কোনো প্রবলেম নাই, বাট এই নিউজটা অলমোস্ট সব জায়গায় ছড়া গেছে আমাদের অ্যাপার্টমেন্টে। তো বাঙালিদের যখন আমরা বললাম, ওই ওয়ার্কারদের যারা ওখানে ক্লিনার মেইনটেনেন্সে ছিল, তারা বললো যে এটা আপনারা এই জায়গা ছেড়ে দিয়ে চলে গেলে ভালো। তো আমরা চিন্তা করলাম যে আমাদেরকে ভূতের ভয়ের জন্য ছেড়ে যেতে বলতেছে, বাট ওরা কিন্তু ঠিকই ওইখানে থাকে এবং ওরা কাজ করে। তা আমি ফার্দার জিজ্ঞেস করি নাই যে আমাদেরকে যেতে বলতেছেন, আপনারা থাকতেছেন, আপনারাও চলে যান। তো পরে চিন্তা করলাম এটা জিনিসটা ইরেলিভেন্ট হবে জিজ্ঞেস করাটা। তো আমরা 23rd ফ্লোরে সুন্দর মতন আসি। 6-7 মাস কোনো প্রবলেম হয়নি, মানে এরকম কোনো নয়েজ হয় নাই, কোনো ডিস্টারবেন্স কিচ্ছু ছিল না। তো হঠাৎ করে আমরা একদিন ডিসিশন নিলাম যে জায়গাটা ছেড়ে চলে যাবো আমরা অ্যাপার্টমেন্টটা, কারণ রাত্রেবেলা নাকি জিমি শুনতো, এটা আমি শুনতাম না, ও নাকি শুনতো হঠাৎ করে 2টার দিকে কে জানি দরজা লাগাচ্ছে, বাট আমরা 4 জন ছাড়া কিন্তু ওই বাসার কেউ নেই। তো দরজাটা লাগাচ্ছে, খুলতেছে, ও শুনতো, এটা তো আমি কোনোদিন শুনি নাই। তো জিমি বলতেছে ভাই এখানে থাকবো না, আমরা নতুন একটা বাসা নিয়ে চলে যাই। আমি আচ্ছা ঠিক আছে। তো আমরা পরের দিন আরেকটা নতুন অ্যাপার্টমেন্টে চলে গেলাম, মানে দেখে সব বুকিং টুকিং টাকা দিয়ে আসছি যে আমরা ওখানে শিফট করবো। 2 দিন বাকি আছে ধরেন আমরা শিফট হব। তো একদিন আগে আমরা সবাই ড্রয়িং রুমে বসে কথা বলতেছি। একটা পাকিস্তানি ছেলে ছিল এখানে, তো সে আসছে, নতুনই আসছে মালয়েশিয়াতে, আমাদের রুমে আসছে, পরিচয় হয়েছি, কথা বলছি। তো সে বলতেছে যে তোমরা চলে যাচ্ছ এখান থেকে, কি প্রবলেম কোনো? আমি বলছি না, জায়গাটা ভালো লাগে না, এনভায়রনমেন্টটা তেমন ভালো না, মানে কেমন যেন একটা ডিপ্রেসিং ভাব থাকে ওইখানে। ইভেন ওইখানে থাকলে আপনি দেখবেন একটা ডিপ্রেসিং ভাব থাকে। আমরা বলছি আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাব, অন্য নতুন একটা অ্যাপার্টমেন্টে যাব। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো তাকে আমরা বলছি, সে বলতেছে আমি তো 9th ফ্লোরে থাকি, ওই ছেলেটা আবার 9th ফ্লোরে থাকে। আমি তখন বললাম ও আমরা 10th ফ্লোরে থাকতাম, তারপর 23rd ফ্লোরে শিফট করছি, কারণ রিজন ছিল ওইগুলা। পুরা তাকে স্টোরিটা বললাম, এবং তাকে এটাও বলছি যে 3টা মেয়ে সুইসাইড করছে, তো এখানে নাকি সামটাইমস ঘোস্টের ব্যাপার ঘটে। তো সে বলতেছে আরে ফ্লোর ফাটে কেমনে, এটা কোনো কথা নাকি? তা আমি তখন তাকে আমরা ওই পিসিতে ভিডিওটা দেখাইলাম যে এটা 10th ফ্লোরের কাহিনীগুলো, ফ্লোর ফাটছে। তো সে বলতেছে যে এটা হইতেই পারে, এটা আহামরি কিছু না, হয়তো প্রবলেম ছিল, হইতেই পারে এই জিনিসটা। ঠিক তার 2-3 মিনিট পর শুরু হইলো ওই ফ্লোরে, 23rd ফ্লোরে সেম জিনিসটা, এবং তখন শুরু হইলো শ্রীলঙ্কান ছেলের রুমে, মানে সমানে ক্র্যাক করা শুরু করছে তার একদম বিছানার নিচে। এবং মজার জিনিসটা হচ্ছে কি, আমি ভাবতাম কি আসলে হয়তো কোনো প্রবলেম, কনস্ট্রাকশনাল প্রবলেম আমি ভাবতাম প্রথমে, কিন্তু জিনিসটা শুরু হয় আপনার বিছানার নিচের থেকে। আচ্ছা, এমন না যে মানে রুটটা, মানে আপনার ধরেন ভূমিকম্প হইলে মানে যে আপনার 0 পয়েন্ট, যেটা একটা তো 0 পয়েন্ট থাকে, এই ক্র্যাক ডাউনের 0 পয়েন্ট হচ্ছে আপনার বিছানার নিচের থেকে, এবং স্টার্টটা হয় ওইখান থেকে, তারপর এটা আপনার স্প্রেড করে সব জায়গায়। তো যখন রুমের মধ্যে হচ্ছিল তখন আমরা ওই ছেলেকে দেখাচ্ছি যে দেখো এটা হইতেছে, তখনও সেম এরকমই রাত 1:30-2টার মতনই বাজে।
তো আমরা তখন আর এটা নিয়ে এত সিরিয়াস না, কারণ কারো ক্ষতি হচ্ছে না, ফিজিক্যালি কেউ হার্ম হচ্ছে না, বাট ক্র্যাকডাউনের নয়েজ গুলো অনেক স্ক্যারি ছিল। পরে আমরা এরকম, আমি আর ওই শ্রীলঙ্কান ছেলেটা হাসতেছি, আর জিমি তখন বাংলাদেশ চলে আসছে আরেকটা ছেলে বাঙালি ছেলের সাথে। তো তখন ওই ছেলেটাকে দেখাচ্ছি যে এরকম ক্র্যাকডাউন করতেছে, তো ও না একদম মানে চমকায় গেছে, পুরো তাকায় আছে এদিকে, বলে আমি এখানে থাকবো না, আমিও কালকে চলে যাবো, তাহলে আমাকে ওইখানে নতুন অ্যাপার্টমেন্ট একটা বাসা ঠিক করো। বলে আমরা যে ওই ছোট রুম থেকে বের হবো, বের হয়ে আমরা আবার স্বাভাবিক, মানে আমাদের কাছে ব্যাপারটা নর্মাল, বাট ওই ছেলের কাছে অনেক অস্বাভাবিক। যেই রুম থেকে বের হয়েছি সাথে সাথে আপনার করিডোর থেকে শুরু করে ক্র্যাকডাউন করতে 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 মানে জিনিসটা আপনি দেখছেন, ধরেন একটা ভেইনের মধ্যে ব্লাড পাস করলে ডানে বামে ছড়াইতে থাকে ভেইন থেকে, সেম ওরকম ক্র্যাকডাউন করতে করতে ডানে চলে যাচ্ছে ক্র্যাকডাউনটা, বামে চলে যাচ্ছে, মনে হচ্ছে কি টাইলসের ভিতর দিয়ে কোন একটা স্নেক বা 4-5টা স্নেক বিভিন্ন দিকে স্নেক গুলা যাচ্ছে এবং ফ্লোরটা ক্র্যাকডাউন করতেছে। ওকে, মানে খুব ভয়ানক। মানে সেটাই, মানে সামনাসামনি দেখতে বেশ ভয়ানক। এটা যদি সামনাসামনি কেউ যদি এখন ইমাজিন করতে পারেন বা কেউ যদি মানে ভেবে নিতে পারেন যে জিনিসটা দেখতে পাচ্ছেন সামনে, এবং এটা কিন্তু আমার অনেকে দেখছে, আমি এটা জিনিসটা আপলোডও করছি, অনেকে দেখছে এই ভিডিওটা। ঠিক ওই দিন রাত্রে আমরা আমাদের নিচে একটা শপ আছে ক্যাফেটেরিয়া, আমরা ওই দিন রাত্রে নেমে যাবো ওখানে খেতে, এগুলো সব দেখার পর খিদা লাগছে, তো আমরা বলছি চলো নিচে খেয়ে আসি। তো মালয়েশিয়াতে আমি জানি না, যারা গেছে তারা জানবে, ওইখানে 14 নাম্বারটা থাকে না, 4 ডিজিটটা কোনো জায়গায় মেনশন করা থাকে না, কারণ 4 ডিজিটটাকে তারা সাইন অফ ডেথ হিসাবে তারা মানে এটা ভাবে আর কি। ইভেন যদি লিফটে দেখবেন 13A হচ্ছে মানে 14, 13 এর পর আসে 15। তো আমরা লিফটে জিতে প্রেস করছি, গ্রাউন্ড ফ্লোরে যাব, ওইখান থেকে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে যাব। তো হঠাৎ করে লিফটটা থামছে হচ্ছে আপনার 5th ফ্লোরে, হয়তো কেউ প্রেস করে রাখছে। যেই 5th ফ্লোরের দরজা ওপেন হয়েছে লিফটের, আমরা দেখি পুরা ব্লাড, এবং মানে লাইক আই সোয়ার এমন ব্লাড ছিল এখানে অ্যাজ ইফ কেউ সুইমিং পুল বানায় রাখছে। আচ্ছা, মানে হিউজ, মানে কি সুইমিং পুল অফ ব্লাড এইভাবে বলা যায়, মানে পরিমাণটা অনেক ছিল ব্লাডের। তো আমরা সাথে সাথে বাটন প্রেস করতেছি যাতে লিফটটা ক্লোজ হয়ে যায়। পরে লিফটটা গিয়ে থামছে 1st ফ্লোরে। তো 1st ফ্লোর থেকে আমরা বের হয়ে আমরা ব্লক বি তে থাকতাম, তো ব্লক বি থেকে ব্লক এ যেতে মনে করেন 2 থেকে 3 মিনিট লাগে, অনেক দূর। এন্ড ঠিক ব্লক বি এর নিচেই হচ্ছে মেইন গেটটা, যেখান থেকে আমরা বের হই। আচ্ছা, তো আমরা সুইমিং পুলের সামনে দিয়ে হেঁটে চলে যাবো আর কি। তো যখন 1st ফ্লোরে গেলাম, দেখি 1st ফ্লোরে আপনার ব্লাড, এবং স্প্রেড করা হচ্ছে দেয়ালের দিকে আপনার সিরিঞ্জের মতন, মানে ধরেন আমরা চুলের মধ্যে স্প্রে করি না পানি চুল কাটার সময়, ওইভাবে যেভাবে স্প্রে করে ছিটায় যায় দেয়ালের মধ্যে, একদম ওরকম ছিটানো ব্লাড। তো আমরা ওগুলো পিকচার নিতেছি। তো আমার এক ফ্রেন্ড যখন পিকচার নিতেছিল, ছোট ভাই, তার আমি বলছি যে পিকচার নিও না, ব্লাডের ছবি সেলে রাখা ঠিক না। মানে আমার কাছে ডিসগাস্টিং লাগতেছিল, কারণ এমন ব্লাড, মানে চাক্কা চাক্কা ব্লাড ছিটানো। তো আমরা ওই দিক দিয়ে যাচ্ছি, যেদিক দিয়ে যাচ্ছি দেখি ব্লাড, আপনার পা দিয়ে ছেঁচানো একটা ব্লাড, বা মানে কাউকে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্লাড। তো আমরা সাথে সাথে নিচে গেলাম, নিচে গিয়ে সিকিউরিটিকে বললাম 1st ফ্লোর এন্ড 5th ফ্লোর আমরা ব্লাড দেখছি, মানে কোনো ইনসিডেন্ট হয়েছে, কিছু হয়েছে? তো ওরা এমন একটা, মানে ওদের রিয়াকশনটা এমন ছিল যে মানে কি হয়েছে, নর্মাল ব্লাড দেখছে, মানে কিছু বলে নাই, ওরা বলছে ও ওকে, কিন্তু মানে ওদের এক্সপ্রেশনটা এরকম ছিল যে মানে এটা নর্মাল হতেই পারে, ব্লাড, সমস্যা কি? মানে আমাদের দিকে এমন তাকাইছে, মানে মনে হয় আমরা বলে না কোনো মহাপাপ করে ফেলছি, কেন বললাম যে 5th ফ্লোর এন্ড 1st ফ্লোরের ব্লাড। তো আমরা পরে বের হলাম, এটা ডিসকাস করতে করতেই বের হচ্ছে যে 5th ফ্লোরে কেন ব্লাড দেখবো আমরা। তো আমরা ঘুরে টুরে চলে আসলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা পর। আসার পর 1st ফ্লোরে উঠছি, দেখি ব্লাড সব মুছা, কিন্তু তারপর একটা স্পট ছিল, হালকা ব্লাডের একটা স্পট আছে, এবং দেয়ালে এখনো আছে। মানে ইভেন আমরা মাঝে মাঝে যাই, ওইখানে কিছু ফ্রেন্ড আছে দেখা করতে, আসার আগে আমি গেছিলাম, দেয়ালে আছে। বাট যখন আমরা আসতেছিলাম, আমরা 5th ফ্লোরে থামছি, থেমে আমরা ওই ব্লাডটার আবার ভিডিও নিব একটা। মানে জিনিসটা এত পরিষ্কার, মনে হয় ওইখানে কোনো ব্লাড এক্সিস্টই করতেছিল না। আচ্ছা, এত ক্লিন, চিকচিক করতেছিল জায়গাটা, এবং ভিজাও ছিল না,
মানে কেউ যদি মাত্র পরিষ্কার করে যাচ্ছে এটাও ছিল না। আর 1 ঘন্টার মধ্যে আপনার এত পরিষ্কার সম্ভব না। মানে আমি যে পরিমাণ ব্লাড দেখছি 1 ঘন্টার মধ্যে এটা এইভাবে ক্লিন করা কোনো পসিবল না। এবং লিফটের থেকে বের হওয়ার পর আপনার লিফটের যে সাইড ওয়াল গুলো থাকে টাইলসের বা আপনার উডেন, ওইটা টাইলসের ছিল, ওগুলো ক্র্যাক করা ছিল, মানে হয়তো কাউকে মারা হয়েছে ওইখানে, এবং ওগুলো ব্লাড গুলো এরকম চাক্কা চাক্কা লেগেছিল, ওইগুলোও ছিল না, ইভেন কোনো ক্র্যাক ছিল না। আমার ফ্রেন্ডরাও দেখছে। আমি না বুঝতেছিলাম না যে রাত হইছে দেখে আমি কি ভুল দেখছি নাকি এটা আপনার আসলেই হয়তো কোনো ক্র্যাক ছিল না। বাট 5th ফ্লোরে যেহেতু ব্লাড, মানে পরে ওই ফ্লোরটা দেখে মনে হচ্ছিল যে না, মনে হয় 5th ফ্লোরে ব্লাড ছিলই না, হয়তো ভুল দেখছি। কিন্তু বারবার চিন্তা করতেছি তো 5th ফ্লোরে থামলো কেন? তারপর আবার আপনার 5th ফ্লোরে যদি ব্লাডই না থেকে থাকে, 1st ফ্লোরে কেন ব্লাড থাকবে? পরে এরকম করে টোরে এই কাহিনী, মানে ইভেন ওই বাঙালি যারা ক্লিনার ছিল, পরের দিন যখন আমরা জিজ্ঞেস করি তারা কিছু বলে না। মানে তাদের রিয়াকশনটা হচ্ছে যে ও ব্লাড দেখছেন, ও আচ্ছা আচ্ছা, এখন তো নাই না, মানে এরকম তাদের রিয়াকশন। মানে তাদের বলে না যে আদৌ কি হইছে না হইছে, ঘটনাটা কি বলতে পারে না। এবং আজীব ব্যাপার হচ্ছে যে যেদিন আমরা চলে যাব ঠিক তারপরে, মানে তার 2 দিন আগে এই কাহিনীটা। তারপর তো আমরা আস্তে মানে ওই বাসা শিফট করে রাত্রেবেলা, ওই দিনই রাত্রে ইমিডিয়েটলি আমরা ট্রলি নিয়ে আস্তে আস্তে সব শিফট করে চলে গেলাম। ওকে, সো আপনি মানে এই ঘটনাটা যারা সামনে দেখেছে, আমি আপনি যখন বলছিলেন তখন আমার বারবার মনে হচ্ছিল যে আচ্ছা এই ফ্লোরটা যদি এখন ক্র্যাক করে তাহলে কি হবে, বা যারা শুনছেন তাদের সামনে যদি এরকম একটা ঘটনা ঘটতো তাহলে মানে কি, মানে আমি জিনিসটা দেখতে পাচ্ছি কেন জানো, মানে আপনি ইমাজিন করেন যে ধরে নেন যে বাংলাদেশ আপনার আর্থকুয়েক ফ্রি জোন, মানে এখানে একদম গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ যে কোনো আর্থকুয়েক হবে না, ঠিক ওই টাইমে আপনি দেখতেছেন ফ্লোর ক্র্যাক করতেছে, আর 10th ফ্লোর করতেছে, 9th ফ্লোর একদম ওকে, 7th ফ্লোর ওকে, মানে ওরা কোনো ভাইব্রেশন বা শেক পায় নাই যেটা আমরা পাইছি। মানে তারা বলতেছে না আমরা তো, বাট হ্যাঁ আমরা নয়েজ শুনছি, উপরে কিছু একটা হচ্ছিল, নয়েজটা শুনছি, বাট আমাদের কোনো ভাইব্রেশন আমরা পাইনি। যারা দেখছে তাদের, আমরা অনেকেই আমরাও চাই যে ভিডিওটা দেখতে। সো আমার ভাই থ্যাঙ্কস ফর কামিং, এবং আপনি তো চলে যাচ্ছেন কালকে, এবং আমি আশা করবো যে আপনার জার্নিটা অনেক ভালো হবে, ঠিকভাবে পৌঁছে যাবেন, এবং আশা করছি যে আবারও ফিরে আসবেন। কবে ফিরছেন আপনি জানো? আমি আবার ফেবে আসবো ইনশাআল্লাহ। তাহলে তখন আবারও কথা হবে, এবং নিশ্চয়ই এটারও কিছু আপডেট পাওয়া যাবে নিশ্চয়ই তখন। হ্যাঁ, ওখানে আমি আপনাকে তখনও বলতেছিলাম যে ওখানে একটা, সেটাই তো আমরা অপেক্ষায় থাকলাম। আবারও ফেব্রুয়ারি মাসে আমরা আবারও আরমান ভাইয়ের কাছ থেকে বাকি অংশটুকু শুনবো। আর সন্ধি ভাই এবং আরমান ভাই দুজনকে অনেক 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 ধন্যবাদ রেডিও ফুর্তির পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, আমার এবং মাসুমের পক্ষ থেকে। আপাতত আমরা একটা ছোট্ট ব্রেক নিব, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে, কোথাও যাবেন না, নতুন অতিথি নিয়ে ফিরে আসছি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। এই মুহূর্তে করতে সময় রাত 12:41। আমি রাসেল আপনাদের সাথে আছি, আছে আমাদের সাথে, আপনাদের সাথে মাসুম মিউজিক করছে এই মুহূর্তে। আর সেই সাথে আপনাদের SMS পাচ্ছি। জাহিদুল আমাদের বাগেরহাট থেকে লিখেছেন, রাসেল ভাই স্টোরিগুলো জোশ লাগছে। এছাড়া আমাদেরকে শাবাব লিখেছেন যে ভয় লাগছে তাদের কাছে। আমাকে তাজওয়ার লিখেছেন যে তিনি লিখেছেন যে তার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমাদেরকে SMS করেছেন সোহেল রানা ফ্রম পুঠিয়া, রাজশাহী। তিনি বলছেন যে আমি, পায়েল, জাকির, রূপা, শারমিন, রাজীব, রোমানা সবাই একসাথে ভূত এফএম শুনছি আর ভয়ে জড়সড় হয়ে বসে আছে। শাওন লিখেছেন, ভাই আমার অনেক ট্রু স্টোরি আছে। আমি এরকম আরো কিছু SMS দেখলাম যারা ট্রু স্টোরি আছে এবং স্টুডিওতে এসে সরাসরি শেয়ার করতে চান বা আমাদেরকে সেই ঘটনাগুলো জানাতে চান। তাদের সবাইকে বলছি যে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদের মনে রাখতে হবে বা লিখে নিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM RADIOFOORTI.FM। রুবেল এবং মানিশা আমাদের SMS করেছেন, তারা বলছেন যে আজকের ঘটনাগুলো অনেক ভালো। গোপালগঞ্জ থেকে আমাদেরকে তারিকুল, মিঠুন, চয়ন, মাহমুদ তারা SMS করেছেন, তারাও এনজয় করছেন। আমাদেরকে নাফিসা এবং আদনান ধানমন্ডি থেকে SMS করেছেন। অনেকেই আবদার করেছেন, আমি SMS গুলো নাম পড়তে SMSটা হারিয়ে গেল, বাট অনেকেই দেখলাম যে চেয়েছেন যে সেই ভিডিওটা দেখতে। আরমান ভাইয়ের ঘটনা প্রশংসা করেছেন এবং বলেছেন সেই ভিডিওটা দেখতে চান। জুবাইররা 8 ফ্রেন্ড মিলে শুনছেন। অজয় চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন। রাজ আমাদেরকে SMS করেছেন গাজীপুর থেকে। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন, রেগুলারই তিনি করেন। এবং আমাদেরকে এছাড়াও SMS করেছেন আলিম নারায়ণগঞ্জ থেকে। আপনি যদি SMS পাঠাচ্ছেন তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব আবারও আরেকটি ঘটনায়, এবং আর একটা ঘটনা আমার কাছে রয়েছে যেই ঘটনা যার তিনি আসতে পারেননি, সুতরাং তার ঘটনাটি আমরা এখন শুনবো।
আচ্ছা, আমাকে লিখছেন ইন্ডিয়া থেকে একজন। তিনি লিখেছেন যে হ্যালো রাসেল ভাই এবং আমাদের বাংলাদেশের বন্ধুরা, ভূত এফএমের সমস্ত লিসেনার। আমি সোমনাথ সাহা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতাতে থাকি। আমি একটা আইটি কোম্পানিতে জব করি। আমি আপনাদের সাথে একটা রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চাই। আমার সাথে 1 মাস আগে ঘটেছে। ঘটনাটা ভয়াবহ কিনা জানি না, কিন্তু এটা আনইউজুয়াল এবং এটা আনইউজুয়াল কিছু ছিল যাকেই বলছি আমার কথা কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু আমি জানি যে আমি কি এক্সপেরিয়েন্স করেছি। নর্মালি প্রত্যেক দিন অফিস থেকে আমার বেরোতে সন্ধ্যা 6টা বাজে। অফিস থেকে 2 মিনিট হেঁটে গেলেই বাস ডেপো। সেখান থেকে বাস ছাড়ে এবং সেখান থেকে বাস ছেড়ে স্টেশনের উদ্দেশ্যে। তো প্রতিদিনের মতো আমি সেদিনও বাস ধরার জন্য বেরোতেই অফিস থেকে বের হয়েছি অফিস থেকে, কিন্তু সেদিন অফিসে প্রজেক্ট কমপ্লিট না হওয়ার কারণে, প্রজেক্ট কমপ্লিট হওয়ার লাস্ট ডেট থাকার কারণে আমার রাত 8:30 বেজে যায়। আমি অফিসের পাশে এবং ওই এলাকায় সেরকম কোনো জনবসতি নেই। আছে কয়েকটা চায়ের দোকান। ওটা আইটি সেক্টর, যেখানে শুধু বিভিন্ন ধরনের অফিসের ক্যাম্পাস রয়েছে এবং বাস টার্মিনাসের পাশে একটা হাইওয়ে কানেক্ট করেছে। তো আমি পৌঁছানোর পর দেখি বাসের কিউ রয়েছে। সো নর্মালি লাইন দিয়ে বাসগুলোর মধ্যে যেতে প্রথমে দাঁড়িয়ে আছি এবং সেই বাসটা আগে ছাড়বে বলে আমি সেই বাসটায় গিয়ে উঠেছি। মানে একটা বড় লাইন ছিল, সেই লাইনের মধ্যে থেকে যে বাসটা সবার সামনে দাঁড়িয়ে আছে সেই বাসটায় তিনি উঠেছেন এবং সেই বাসটায় উঠে তিনি দাঁড়িয়েছেন। উঠে দেখি বাসে 3 জন যাত্রী লাস্ট সিটে বসে আছে। তার মধ্যে একজন 60 থেকে 65 বছর বয়সের লোক, মেয়ে এবং মাথায় পাকা চুল এবং কোলে অফিসের ব্যাগ এবং মাথা নিচু করে তিনি বসেছিলেন। আমি শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করি লোকটাকে, দাদা এই বাসটা কি আগে ছাড়বে? লোকটা কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করেই বসেছিল। আমি সেকেন্ড টাইম আবার তাকে জিজ্ঞেস করি। তখন তিনি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দেন এবং হাসি মুখ ঘুরিয়ে নেন। তো আমি শিওর না হওয়াতে চিন্তা করি যে বাস ডেপোর অফিসের যে ভেতর গিয়ে এনকোয়ারি করি। বাট অদ্ভুত ব্যাপার হলো, আমি যখন নেমে যাব বাস থেকে তখন বাকি 2 জন বসেছিল। ওরা আমাকে দেখে বলল, ও ভাই যাবেন না, এটা আগে ছাড়বে। এবং তাদের মুখে কিরকম আমি না চিন্তা করে নেমে যাই। নামার পর আমি অবাক হয়ে গেলাম, দেখি যে যেই বাসটাতে আমি উঠেছি তার থেকে অনেক পেছনে লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে এবং একটা বাসে প্যাসেঞ্জার্স উঠছে। তখন আমি ওই বাসটার কাছে চলে যাই। যেই বাসটাতে প্যাসেঞ্জার উঠছিল ওখান থেকে কন্ডাক্টর আমাকে চিল্লিয়ে বললেন, ও দাদা ওটা কোথায় গেছেন? ওই বাস তো যায় না, এখানে আসুন। আমি বললাম, এই বাস তো 3 জন এই বাসের মধ্যে বসে আছে। কন্ডাক্টর আমাকে বলেন, কি যাতা বলছেন? ওই বাসে কে উঠবে? ওই বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওখানেই পড়ে আছে। বিলিভ মি, আমি যখন ওই বাসে বোর্ড করি তখন বাসটা পারফেক্ট কন্ডিশনে ছিল। আমি অবাক হলাম দেখে যে বাসের টায়ার নেই এবং অনেক দিন ইউজ না করায় যেরকম কন্ডিশন হয় সেরকম একটা কন্ডিশনে বাসটা ওখানে পড়ে আছে। এবং আমি বাস কন্ডাক্টরকে ভুল প্রুভ করার জন্য ভাবলাম যে ওই 3 জন লোকগুলোকে ডেকে নিয়ে এসে, মানে বাস কন্ডাক্টর যেটা বলেছে সেই ইনফরমেশনটা 3 জন লোককে দেওয়ার জন্য আবার উঠলাম। আমি এবার যখন বাসে উঠি অবাক হয়ে গিয়ে দেখি বাসে কেউ নেই, অথচ বাসের ফুটবোর্ডে কাছে আমি দাঁড়িয়েছিলাম। যদি কেউ নেমে যেত সেটা স্পষ্ট বোঝা যেত আমার পক্ষে এবং আমার সামনে দিয়ে নামতে হতো। আমি নিজের কাছে নিরুত্তর হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। সারাটা রাস্তা এটাই ভাবতে থাকলাম, তাহলে ওই 3 জন লোক কে ছিল? এই ঘটনার এক্সপ্লেনেশন আমি আজও পাইনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক শুভেচ্ছা রইল। আমি জানি না হয়তো ওই 3 জন ভদ্রলোক মারা গিয়েছিলেন কিনা, বা তারা ওই বাসে কিভাবে এলেন এটা আপনার মতো আমরাও বুঝতে পারিনি। কিন্তু পৃথিবীতে অনেক রহস্যময় ঘটনা ঘটে এবং সেই ঘটনাগুলো আমরা সমাধান তো করতে পারবো না, কিন্তু আপনাদেরকে বলে আনন্দ দিতে পারবো। এবং সেই জন্য আপনাদের SMS চাই, আপনাদের ইমেইল চাই। SMS করার নিয়ম হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর ইমেইল করতে চাইলে bhootfm@radiofurti.fm আমাদের ইমেইল করতে পারেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। এবং পরবর্তী ঘটনায় যাওয়ারই কোনো ব্রেক কি দরকার আছে?
আমাদের দরকার একটা ছোট্ট ব্রেক আছে, একদমই ছোট ব্রেক। সো আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:50। বলেছিলাম ছোট্ট একটা বিরতির পরে ফিরে এসেছি এবং আমি দেখতে পাচ্ছি যে অনেক আমাদের লিখেছেন যে ফ্রাইডে হচ্ছে তার জন্য বেস্ট দিন, সপ্তাহের সবচেয়ে বেস্ট দিন হচ্ছে ফ্রাইডে, কারণ এদিন ভূত এফএম হয়। এছাড়াও আমাদেরকে যেমন খুব ভয় লাগছে কিন্তু নামটা লিখেননি, রফিক টাঙ্গাইল থেকে এসএমএস করেছেন আমাদেরকে মেজবা, এবং তিনি ইন্ডিয়ান সেই সোমনাথ, তাকে তিনি সম্ভবত সোমনাথই তো নাম, আমার মনে হয় সোমনাথ, তাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এরকম একটা চমৎকার ঘটনা পাঠানোর জন্য। এবং এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রেবা, এবং তার খুব ভয় লাগছে। ফয়জুল আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যেটা তার প্রথম এসএমএস এবং আজকে ভূত এফএম তার কাছে খুব বেশি ভালো লাগছে। জাবের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, এবং সাকিব এসএমএস করে বলছেন ঘটনাগুলো খুব সুন্দর হচ্ছে এবং তিনি ভূত এফএম শুনে ভয় পাচ্ছেন। শিশির ময়মনসিং থেকে এসএমএস করেছেন, শাহিন আমাদের নরসিংদী থেকে এসএমএস করেছেন আমাদেরকে সাথী বনশ্রী থেকে, সাব্বির আমাদের এসএমএস করেছেন, সাব্বির উইথ সরগম সংগ্রাম তারা বরিশাল থেকে এসএমএস করেছেন, ইথার আমাদের এসএমএস করেছেন আফজল চৌধুরী, এছাড়াও ইমন আমাদের এসএমএস করেছেন পিউলি এবং রিদুয়ানা ওকে, বাদন আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে, এছাড়াও মিল্টন আমাদের এসএমএস করেছেন নরসিংদী দাসপাড়া থেকে, নয়ন আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে, রনি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আমিন সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব আমাদের গেস্টের কাছে, নতুন একজন গেস্ট রয়েছে, তার ঘটনা শুনবো আমরা। আপনার নামটা একটু বলবেন। হ্যালো, আমি সাজ্জাদ। আপনি কোথা থেকে এসেছেন? খিলগাঁও থেকে। শুনি আপনার ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল 2009 সালে। তখন আমি পড়তাম ক্লাস 10-এ। তখন আমার ফ্রেন্ড আছে, নাম হাসান, ওর বড় ভাই বিয়ে, ওর গ্রামের বাড়ি হচ্ছে বরগুনাতে। তখন আমাদের সবার দাওয়াত, আমরা ভাবলাম যে ঘুরে আসি, বিয়ে খাওয়া হলো প্লাস ঘুরে হলো। তখন বিয়ে যেদিন ছিল আমরা মোটামুটি তার 5 দিন আগে বরগুনাতে চলে যাই, কারণ আসলে আমাদের মধ্যে কারোই আসলে বরিশাল যাওয়া হয়নি কখনো, তাই বরিশাল দেখার ইচ্ছে ছিল, আর এই জন্য আমরা 5 দিন আগে চলে গেলাম। আমরা গিয়ে ঘোরাঘুরি করলাম কিছুদিন। তারপর বিয়ের 2 দিন আগে আমরা ওই হাসানের মেজো খালার বাড়িতে বেড়াতে গেলাম। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করবো, বিকালে আবার ব্যাক করবো। আমরা গ্রামটার একটু লোকেশন দিই, এরকম গ্রামের মধ্যে একটা নদী আছে, আর নদীর 2 পাশে আছে উপকূলীয় বনাঞ্চল। তখন আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম যে প্ল্যান মতো বিকালে চলে আসবো, কিন্তু খালা আমাদের বললেন যে কালকে সকালে চলে যাও, কারণ আমিও তো যাবো, একসাথে নয় বিয়ে বাড়িতে চলে যাব। তারপর আমরা বললাম আচ্ছা ঠিক আছে যাওয়া যায়, সমস্যা নেই। আমরা থাকলাম। সন্ধ্যার দিকে অ্যাজ ইউজুয়াল আমরা আড্ডা দিলাম, টিভি দেখলাম। তারপর যখন ডিনার করলাম তখন প্রায় 9:30 10টা মতো বাজে। ডিনার করে ভাবলাম যে হাঁটাহাঁটি করে আসি। হাঁটাহাঁটি করার জন্য আমরা 4 জন বের হলাম। কিছুক্ষণ হাঁটলাম, হাঁটার পরে হঠাৎ করে আমার মাথায় আসলো যে মেইন রাস্তা আছে ওখানে একটা, ওখান থেকে কতক্ষণ ঘুরে আসা যায়, ওখানে ফুরফুরে বাতাস ছিল প্লাস চাঁদ ছিল, মানে দেখতে খুব ভালো লাগছিল। আমি বললাম সবাইকে যে চলো যাই, আমরা ঘুরে আসি। তখন কেউ রাজি হলো না। তখন আমার একটু রাগ হলো। তখন আমি বললাম যে আমি একাই যাব, তোমরা না গেলে নেই। তখন হাসান আমাকে বলল থাক আমি যাই, চল, একা যেয়ে লাভ নেই। আরিফ আর অনেক বাসায় চলে গেল, আর আমরা 2 জন বের হলাম। রাস্তা দিয়ে হাঁটছি, 10 মিনিটের মতো মনে হয় হাঁটলাম। দেন দেখলাম যে রাস্তার বাঁ পাশে একটা কাঁচা রাস্তা। সে কাঁচা রাস্তা হাসান বলল যে চল ওইদিকে যে ঘুরে আসি, দেখি কি হয়। আমরা বললাম আচ্ছা ঠিক আছে যাওয়া যায়। হাঁটতে শুরু করলাম, কত 5 থেকে 7 মিনিটের মতো হাঁটলাম। দেন বৃষ্টি শুরু হলো, ঝিরিঝিরি বৃষ্টি। কারণ আমি বললাম যে সমস্যা নাই, হয়তো এখনই থেমে যাবে, আর এই টেনশন করে গেছে। আমরা হাঁটতে লাগলাম। এখন কিছুক্ষণ হাঁটতেছি, এদিকে বৃষ্টির বেগ আস্তে আস্তে বাড়তেছে। এখন কিছুক্ষণ পর দেখা যায় খুব বেশ ভালো পরিমাণে বৃষ্টি নেমে গেছে। তখন তো আমরা পুরো ভিজে যাচ্ছিলাম। তখন দেখলাম যে সামনে একটা বিল্ডিং, আমরা দৌড়ে যাই ওটা গেটটার সামনে দাঁড়ালাম। আচ্ছা আমি তার আগে বিল্ডিংটার সম্পর্কে একটু বলে নিই। বিল্ডিংটা হচ্ছে 2 তলা একটা বিল্ডিং, মোটামুটি পুরানো টাইপের একটা বিল্ডিং, আর কেচি গেট দেওয়ার সামনে একটা, আর আশেপাশে অনেক গাছ আছে, গাছগাছালিতে পুরো ভরা আশেপাশে। এখন আমরা ওখানে যে দরজায় নক করলাম, দেখলাম যে কোনো সারা শব্দ নেই।
তখন আমরা বাইরে দাঁড়াইছি আর অপেক্ষা করতে লাগলাম যে কখন বৃষ্টি শেষ হবে আর আমরা বাসায় চলে যাব, কিন্তু বৃষ্টি আর কমতেছে না। কিন্তু আরেকটা কথা বলে নিই যে আমরা ওখানে যখন গিয়েছিলাম যাওয়ার সাথে সাথে কারেন্ট চলে গেছে, কারণ তখন অলরেডি ঝড় শুরু হয়ে গেছে। কারণ আমরা দাঁড়াইছি 5 থেকে 10 মিনিটের মতো হবে, একটু পরে কেচি গেট খোলার আওয়াজ পেলাম। আওয়াজ পেয়ে দুজনেই তাকালাম ওইদিকে, দেখলাম যে একজন লোক দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে, ওনার চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না। মানে উনি আমাদেরকে কিছু জিজ্ঞেস করলেন না যে আমরা এখানে কিভাবে আসলাম বা কোথা থেকে এসেছি। উনি বললেন যে তোমরা ভিতরে আসো। আমরা ভিতরে গেলাম, এই যে বৃষ্টি হইতেছে বাইরে। ভিতরে যাওয়ার পর ভিতরের রুমটা এরকম ছিল যে গেট থেকে ঢোকার পর লম্বা একটা করিডোরের ওই পাশে একটা রুম, সেটা লক করা, আর বাঁ পাশে দোতলায় ওঠার সিঁড়ি। এখন আমরা যখন দাঁড়িয়েছিলাম, এখন লোকটা আমাদেরকে কোনো কথা না বলে দোতলায় উঠে গেল। আমরা ভাবলাম হয়তো বা মোমটুম কিছু টানতে গেছে, এখন এসে পড়বে, কিন্তু লোকটা গেল 10-15 মিনিটের মতো হয়ে গেছে, কিন্তু লোকটা ফিরতেছে না। তখন হাসান বলল যে যাই দেখে আসি আসলে ঘটনাটা কি। হাসান গেল দেখার জন্য, দোতলায় উঠলো, দেখে ও আসতেছে না। আমি দাঁড়াইছি 5-7 মিনিটের মতো। তখন আমার একটু মেজাজ গরম হলো যে দুজন গেল, একজনকে খোঁজার জন্য আরেকজন গেল, ও আসতেছে না, ব্যাপারটা কি। তাই দেখার জন্য আমি গেলাম। আমি যখন সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, ওঠার পর একদম সিঁড়ির সামনেই আমার মনে হলো যে আমার পায়ের নিচে পিচ্ছিল কিছু একটা পড়ছে, এবং আমি সেটা পিছলা খেয়ে মাটিতে ফ্লোরে পড়ে গেলাম। আর আমার মনে হলো যে শক্ত কিছু একটার সাথে আমার মাথা আঘাত খেয়েছে। আঘাত পাওয়ার ফলে আমি সেন্সলেস হয়ে গেলাম। এখন তারপর থেকে আমার কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরছে তখন দেখলাম যে একজন লোক আমার মাথায় পানি ঢালতেছে। তখন জানতে পারলাম যে উনি হচ্ছে ওখানকার দারোয়ান, মানে সকালবেলা আসে বিকালবেলা চলে যায়, গেট খোলে, দেখাশোনা করে। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার আরেকটা বন্ধু কোথায়। তখন উনি বললেন, অবাক হয়ে বললেন যে আরেকটা বন্ধু মানে আপনার সাথে আরো কেউ ছিল নাকি। তখন আমি বললাম যে উনি আসলে জানে না যে আমার সাথে কেউ ছিল। তখন দুজন উঠে হাসানকে খুঁজতে লাগলাম। দোতলায় গেলাম ফার্স্টে, দোতলায় গিয়ে দেখলাম হাসান নাই। তারপর আবার নিচে নেমে আসলাম, নিচেও কোথাও নাই। তারপর যে রুমটা লক করা ছিল সে সামনে গিয়ে উনি বললেন যে দেখি তালাটা খুলে দেখি কি অবস্থা। তারপর উনি তালা খুললেন। ভিতরে প্যাটার্নটা এরকম ছিল যে কয়েকটা বেড ছিল, হসপিটালে যেমন বেড থাকে, আর পাশে একটা টেবিল ছিল, সেখানে মানে লাশ কাটার জন্য যেই যন্ত্রপাতিগুলো থাকে সেগুলো ছিল, এবং প্রথম বেডে একটা লাশ ছিল। এখন আমরা হাসানকে আবিষ্কার করলাম যে ঠিক বেডটার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। তখন আমরা ধরাধরি করে ওকে করিডোরে নিয়ে আসলাম, সেখানে পানি ঢাললাম, ওর সেন্স ফিরল। তারপর আমরা জানতে চাইলাম যে আসলে ঘটনাটা কি হয়েছিল, যে তুমি দোতলায় গেলা, তারপর আর পেলাম না। তারপর ও যা বললো সেটা এরকম যে ও দোতলায় যাওয়ার পর কাউকে না পেয়ে আবার নিচে নেমে আসছে, আসার পর দেখে যে আমিও নেই। তখন ডাকাডাকি করছে, দেখে কোনো সারা শব্দ নেই। এখন ও দেখলো যে কেচি গেটটা বন্ধ করা, কিন্তু রাসেল ভাই আসলে কেচি গেটটা বন্ধ ছিল না। যখন আমরা ঢুকছি আমাদের স্পষ্ট মনে আছে যে কেচি গেটটা খোলাই ছিল, আমরা বন্ধ করিনি। তারপর ও দেখলো যে রুমটা লক করা ছিল সেই রুমটা খোলা। আচ্ছা, তখন ও ভাবলো যে হয়তোবা আমরা ঢুকে বসে আছি ওখানে। তখন ও ঢুকার পরে দেখলো যে এরকম বেড, একটা বেডে লাশ রাখা, এবং সে একটু এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে সে মানে মোটামুটি বেশ ভালো পরিমাণে ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেছে। এ হচ্ছে এই ঘটনার পরে জানতে পারলাম যে আসলে যে লাশটা ছিল ওখানে সেটা আগের দিন বিকালবেলা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল লোকটা, পোস্টমর্টম করার জন্য নিয়ে আসছিল। আচ্ছা, আর তখন সন্ধ্যা হয়ে গেছে, পোস্টমর্টম করতে পারি। থ্যাংক ইউ, আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। এবং আমি মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে যদি এরকম হয় যে আপনারা কখনো এরকম যদি হয় যে ঘুরতে ঘুরতে কোনো একটা মর্গে চলে যান এবং সেই মর্গে আপনাদের রাত কাটাতে হয়, তাহলে বুঝতেই পারছেন যে কেমন লাগবে। সেটা খুব ভালো একটা অভিজ্ঞতা হওয়ার কথা না, এবং সেখানে অনেক কিছু দেখে ফেলা স্বাভাবিক না। তারা অনেক আগেই হয়তো সেন্সলেস হয়ে গেছিলেন বলে অনেক মানে কি বলবো যে ভয়ঙ্কর ঘটনা থেকে রেহাই পেয়েছেন, বাট সারা রাত যদি থাকতে হয়তো অনেক কিছু হ্যালুসিনেট করতেন, অনেক কিছু দেখতে পারতেন, বা অনেক ভয়াবহ ব্যাপার হতো। আপনি চিন্তা করে দেখুন যে এই মুহূর্তে আপনি কোন একটা জায়গায় রাস্তায় আছেন বা কোন একটা জায়গায় জাস্ট দাঁড়ানোর জন্য ঢুকলেন, বা বৃষ্টি হচ্ছে এরকম সময় আশ্রয়ের জন্য ঢুকলেন, ঢুকে দেখলেন যে পুরো একটা ফাঁকা মর্গের মধ্যে আপনি চলে এসেছেন এবং কেউ নেই, আপনি একা। সো বুঝতেই পারছেন কেমন লাগে, সেই অনুভূতিটা অন্যরকম হয়। এবং এরকম মানে কি বলবো যে মর্গের মধ্যে গেলে আমার মনে হয় যে কেউ স্বাভাবিক থাকতে পারে কিনা আমার সন্দেহ আছে।
হয়েছে, ভয় লাগার কথা, প্রচন্ড ভয় লাগার কথা। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত, এবং তার কাছে আমরা ঘটনা শুনবো একটা। অনন্ত, এই ঘটনাটা কোথায় ঘটেছিল এই ঘটনাটি? এটা রাসেলবাই ঢাকার ক্যানিগঞ্জের ঘটনা। ক্যানিগঞ্জে পার্কেন্টেরা নামক একটা এলাকা আছে, সেখানকার ঘটনা। ওকে। ঘটনাটি আমার এক কলিগের কাছ থেকে শোনা। কলিগের নাম হচ্ছে ইমরান। তো ইমরান ভাই তখন কোন একটি পত্রিকা অফিসে চাকরি করতেন। তো ফিরতে ফিরতে ওনার প্রতিদিনই রাত প্রায় 12টা কি 12:30 বাজত। তো উনি যে বাসাটায় ভাড়া থাকতেন সেই বাসাটা ছিল 5 তলা। তো উনি থাকতেন ছাদের উপর একটা রুমই ছিল, সাইড বিল্ডিং উপরে টিন। তো উনি সেই রুমটা থাকতেন, আর তার পাশে হচ্ছে ছাদ। তো প্রতিদিনই উনি 5 তলা, অর্থাৎ অন্ধকার ছিল সিঁড়িগুলো, সেই অন্ধকার সিঁড়ি দিয়ে 5 তলার উপর উঠতেন। তো তেমনই একদিন তিনি অফিস শেষ করে যখন বাসার সামনে এসে দাঁড়ালেন, তখন রাত্র প্রায় 12:30 বাজে। ওকে। তো তিনি ভেতরে প্রবেশ করলেন এবং সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। তো বেশ অন্ধকার। তো উপরে উঠছেন, 3 তলা যখন তিনি উঠলেন, ঠিক তখন তিনি দেখলেন যে ঠিক তার সামনে কেউ একজন দাঁড়ানো, অর্থাৎ অন্ধকারে সাদা কিছু একটা তিনি দেখতে পেলেন। তো দেখার পর তার পকেটে একটা টর্চ ছিল ছোট। তো সেই টর্চটা বের করে টর্চটা মারলেন সেখানে। তিনি দেখলেন যে 4-5 বছরের একটি মেয়ে, অর্থাৎ 4-5 বছরের একটি মেয়ে দাঁড়িয়ে আছে, অপলক দৃষ্টিতে ঠিক তার দিকে তাকিয়ে আছে। কিন্তু মজার হচ্ছে মেয়েটার মুখটা এরকম ফ্যাকাশে, অর্থাৎ মনে হচ্ছে তার শরীরে কোনো রক্তই নেই, এবং তার জামাটা এত লং ছিল যে তার পা দেখা যাচ্ছিল না, এবং চুলগুলো ছাড়া ছিল, বড় বড় চোখ করে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তো তিনি বেশ ভয় পেয়ে গেলেন যে রাতটা 12:30 বাজে একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো তিনি জিজ্ঞেস করলেন যে, এই মেয়ে, কে তুমি, এখানে কি করছো? তো মেয়েটা কোনো উত্তর দিলেন না, ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে আছে। তো তিনি আর কথা না বাড়িয়ে তিনি পাশ কাটিয়ে উপরে উঠে গেলেন। উপরে উঠে তার নিজের রুমে চলে গেলেন। আর রাসেল ভাই যখন তিনি পাশ কাটিয়ে উপরে উঠতে যাচ্ছেন, ঠিক তখন তিনি একটা গন্ধ পেলেন, অর্থাৎ কোনো একটা পচে যাওয়া, যেমনটা পচে গেলে, মাংস পচে গেলে ঠিক যেমন একটা গন্ধ আসে, ঠিক সেরকম একটা গন্ধ। তো তিনি তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাইট নিবে, খাওয়া দাওয়া করে লাইট নিবে, শুয়ে পড়লেন। ঠিক তার ঘন্টাখানিক পরই তিনি দেখলেন যে অন্ধকারের মধ্যে তার বিছানার শেষ প্রান্তে মনে হচ্ছে কেউ একজন বসে আছে, পা ঝুলিয়ে, চুল ছাড়া, যে কোন একটা মেয়ে মূর্তি, যে ঠিক সেটা বোঝা যাচ্ছে। আর তিনি খুব তাড়াতাড়ি উঠে বসলেন। উঠে বসে তিনি লাইট জ্বালিয়ে দেখলেন যে না, কিছু নেই। ঠিক সেই সময় কে যেন দরজা নক করলো, ঠক 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 দরজা নক করলো। তো তিনি জিজ্ঞেস করলেন, কে বল? জিজ্ঞেস করার পর দরজা নক থেমে গেল। ঠিক সেই মুহূর্তে তার অর্থাৎ উপরে ছাদ ছিল না, টিনের চালা ছিল, ঠিক সেখানে মনে হচ্ছে নখ দেখে যেন খামচাচ্ছে, অর্থাৎ ভিতরে প্রবেশ করার জন্য। তিনি বেশ ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে মোটামুটি সেই রাতটা পার হয়ে গেল। ঘটনা শুরু হলো তারপর থেকে, অর্থাৎ মাঝরাতে শুরু হলো দরজা নক করা, কে যেন দরজা নক করে, আর অটোমেটিক ওয়াশরুমের কল চালু হয়, বন্ধ হয়, ঠিক এই অবস্থা। আর কে যেন টিনের চালার উপরে খামচায়, অর্থাৎ নখ দিয়ে খামচায়, সেই অবস্থাটা। তো তিনি কয়েকদিন এই জিনিসটা ফেস করলেন। ফেস করার পর একদিন তিনি চিন্তা ভাবনা করলেন যে দেখবে কে দরজা নক করে, আজকে দরজা নক করলে তিনি খুলবেন। তো তিনি ওয়েট করছে। ঠিক সময় মতো দরজা নক হলো। নক হওয়ার পর তিনি কোনো কথা না বলে সোজাসুজি দরজাটা খুলে ফেলেন। খুলে ফেলার পর তিনি দেখলেন যে কেউ নেই। তিনি দৌড়ে ছাদে গেলেন। ছাদে গিয়ে দেখলেন ছাদেও কেউ নেই, পুরো ছাদ খালি। তো ঠিক এমন সময় তার মনে হলো কি সিঁড়ি বেঁকে যেন নিচে নেমে যাচ্ছে। তিনি দৌড়ে অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলেন। 4 তলা আসলেন, কেউ নেই। 3 তলা আসলেন, সেখানে কেউ নেই। আসলে এত তাড়াতাড়ি কারো পক্ষে সম্ভব না যে কোন একটি ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে দিলে কিন্তু শব্দ হতো। তো এই জিনিসটা হওয়ার পর তিনি ফেরত চলে আসলেন তার রুমে। আসার পর তিনি দরজা লাগিয়ে দিলেন। তিনি চিন্তা ভাবনা করেন যে তারপর দিন তিনি ছাদের দরজাটা লাগিয়ে দিবেন, অর্থাৎ দরজাটা সেদিন খোলা ছিল। তিনি ভাবলেন যে দরজাটা লাগিয়ে দেখবে যে নকটা হয় কিনা। ঠিক তারপর দিন চাঁদ ছিল, অর্থাৎ চাঁদের আলো চারিদিকে। তো তিনি শুয়ে আছেন। ঠিক কিছুক্ষণ পর দরজা নক হলো। ঠিক আগের মতোই রাসেলের দরজা নক হলো। এবার তিনি খুললেন না, তিনি ভিতরে বসে রইলেন। বসে থেকে সব জানলা জানলা সব লাগিয়ে দিয়ে তিনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর ঠিক কতক্ষণ ঘুমিয়েছেন তিনি জানেন না। একটা সময় মনে হলো যে ঠিক সে গন্ধটা, অর্থাৎ যে গন্ধটা তিনি পেয়েছিলেন সিঁড়ি দিয়ে ওঠার সময়, ঠিক সে একটা গন্ধ তার নাকে এসে ধাক্কা গেল। তিনি সাথে সাথে চোখ মেললেন।
চোখ মেলার পর রাসেল ভাই তিনি চোখ মেলার পর সরাসরি তার জানালার দিকে তার আগে নজর যায়। জানালার ওপাশে হচ্ছে পুরো ছাদটা দেখা যায়। তিনি চোখ মেলে তাকিয়ে দেখলেন যে জানালা ধরে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, অর্থাৎ জানালার শিকগুলো ধরে ঠিক যে মেয়েটিকে সে প্রথম দিন দেখেছিল। অর্থাৎ সেই মেয়েটিকে সে খুব ছোট দেখেছিল, এতটুকু মেয়ের জানালা ধরে দাঁড়িয়ে থাকা কোনো পক্ষেই সম্ভব না। কিন্তু আজ তিনি মেয়েটাকে দেখছেন অনেক লম্বা এবং চুলগুলো ছাড়া খুব বড় বড় চোখ করে ঠিক অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। স্পষ্ট চাঁদের আলো সব দেখা যাচ্ছে এবং তিনি এক দৃষ্টিতে মেয়ের দিকে কিছু তাকিয়ে রইলেন। একটা সময় মনে হচ্ছে মেয়েটা আসলে জানালার অপর প্রান্তে নয়, মেয়েটা তার সামনে এসে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ জানালা ভেদ করে তার সামনে এসে চলে এসেছে। তিনি বেশ ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেলেন এবং তার পরের দিন তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর তিনি বাড়িওয়ালার কাছে ঘটনাটা বলল। তো বাড়িওয়ালা বলল যে এইসব বিষয়ে আমি কিছুই জানি না। তো তিনি আরো কয়েকজনকে জানালেন বিষয়টা, ঠিক কেউই তার সঠিক কোনো অ্যান্সার দিতে পারল না। তিনি এটা নিয়ে অনেকদিন খোঁজ খবর করার পর একটা সময় তিনি জানতে পারলেন যে এই বাসাটা যখন হয়, অর্থাৎ এই বাড়িটা যখন হয়, তখন কিছু মহিলা কাজ করছিল বাড়িটার। তো ঠিক একটা মহিলার বাচ্চা এই ছাদ থেকে পড়ে মারা যায়। ঠিক তারপর থেকে এরকম প্যারানরমাল ঘটনা এই বাড়িতে ঘটতে থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা পরবর্তী ঘটনায় যাবো, তবে তার আগে আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। গ্রিন হান্টার আমাদের লিখেছেন যে আর কোনোদিন লিফটে উঠবো না। একটু আগে আমরা একটা ঘটনা শুনেছি আরমান ভাইয়ের কাছ থেকে, লিফটের ব্যবহার ছিল সেখানে, সম্ভবত সেখান থেকে তিনি লিখছেন। জয় মিরপুর 14 থেকে লিখেছেন যে আজকে ভূত FM অসাম লাগছে তার কাছে। আসিফ মিরপুর 2 থেকে লিখছেন যে ভূত FM তার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং তিনি ভূত FM কে উইশ করেছেন। শাহেদ লিখেছেন যে প্রচন্ড জ্বর নিয়ে তিনি আমাদের সাথে রয়েছেন। রাকিব শ্যামলী থেকে SMS করেছেন, তারা 10 জন ফ্রেন্ড মিলে স্পিকার দিয়ে ভূত FM শুনছেন। সঞ্জয় লিখেছেন যে আই লাভ ভূত FM বাট ইউ আর নট রিডিং মাই SMS। আমি আরো কতজনের SMS এ পড়তে পারছি না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আমার আসলে কিছু করার নেই সেই ক্ষেত্রে। ঘুমন্ত পড়ি আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে টেক্সট কি কখনোই পড়া হবে না, এই যে মানে কমপ্লেন আছেই। আমাদেরকে SMS করেছেন বুড়ি, তিনি বলছেন যে আমাদের আজকের এপিসোডটি ভালো হচ্ছে। এছাড়া আমাদেরকে SMS করেছেন শাওন এবং তামান্না হরিয়ান ইউনিয়ন হাউস রাজশাহী থেকে। আমাদেরকে ভীতুভূত SMS করেছেন আজকে, তিনি প্রথম ভূত FM শুনে ভয় পাচ্ছেন এবং ভূত FM শুনছেন আজকে প্রথম। মেহেদি হাসান ঢাকা থেকে লিখেছেন, ঢাকা বাড়িধারা থেকে, এবং তিনি আমাদেরকে লিখেছেন যে মালয়েশিয়ার সেই ভিডিওটা তারা সবাই দেখতে চান। আমি অবশ্যই সেই ভিডিওটা আপ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং জিৎ 47 আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কোচি, SMS করেছেন আমাদেরকে আয়নাথ মুন বরিশাল থেকে, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ঋষি, এবং এছাড়া উপল SMS করেছেন আমাদেরকে। টম SMS করেছেন রাজশাহী থেকে। সোহেল রানা ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে। মুন্না SMS করেছেন, SMS করেছেন লিটা। ইমরান ইমন গাজীপুর থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রিফাত আশুলিয়া থেকে। এছাড়াও আনলাকি তুহিন আমাদের SMS করেছেন। এছাড়াও অনুপমা SMS করেছেন, SMS করেছেন আদনান লাভার ভূত, SMS করেছেন আলামিন, মিঠু, আমিনুর সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আনফরচুনেটলি যদি কেউ আজকের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে একেবারেই চিন্তিত হওয়ার কিছু নেই। এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি এই এপিসোডটি আবারও শুনতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিও থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান সেই এপিসোডটি চাইলেই শুনতে পারবেন। নাও আপনি চাইলেই ভূত FM টিউন, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে, সেটা আপনি আপনার টিউন বা মাই টিউন করে ফেলতে পারবেন এবং এটা আমার আছে, সুতরাং আপনি চাইলে নিতে পারেন সেটা। এবং এটার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, যেটা আমাকেও করতে হয়েছে। ভূত FM টিউন কোড আপনাকে মনে রাখতে হবে। টিউন কোডটি হচ্ছে 92125 এবং আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে আপনি লিখুন 92125, যেটা কোড নাম্বারটা আর কি, এবং তারপর SMSটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, অর্থাৎ CT লিখে স্পেস দিয়ে 92125 লিখে পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। ব্যাস, টিউনটি আপনার হয়ে যাবে। চলে যাচ্ছি ঘটনায় এবং আমাদের সঙ্গে আরো একজন নতুন গেস্ট রয়েছেন, আমরা তার নাম জানতে চাইবো এবং কোথা থেকে এসেছেন আপনি প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি অপার, আমার বাসা ধানমন্ডিতে। ওকে, আপনার সবগুলো ঘটনাই মনে হয় ঢাকার বাইরে ঘটেছে, রাইট? ওকে, কোথায় ঘটেছিল ঘটনাগুলো? ঘটনাগুলো সবগুলো ঘটেছে আমার দেশের বাড়িতে কিশোরগঞ্জে, বাজিতপুর থানা। আমরা শুনি ঘটনাটা তাহলে। ওকে, তাহলে প্রথমটা বলি। জি। ফার্স্ট যে ঘটনা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে লাইক 1997 এর দিকে। তো তখন বর্ষাকালের ঘটনা, আমার ফুপুর বিয়ে।
ওই টাইমের ঘটনা। বিয়ে ছিল শুক্রবারে, তার আগের দিন ছিল গায়ে হলুদ। সো বৃহস্পতিবারে আমরা সবাই প্ল্যান করছি যে ফুপুর বাসায় যাবো, ওনাদিকে বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানে জয়েন করবো আমরা। ইন দ্য মিন টাইম দুপুর 1টা থেকে 2টা থেকে খুব তুমুল বৃষ্টি। গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল সন্ধ্যায়। তুমুল বৃষ্টি মানে খুব বেশি রকমের বৃষ্টি। তো পরের দিন বিয়ে, যেহেতু অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার থাকে, তো গেস্টদের আপ্যায়ন করার জন্য গরু কেনা হয়েছিল, ছাগল কেনাটা বাকি ছিল। সো আনফর্চুনেটলি ওই দিন আমাদের গ্রামে কোনো হাট ছিল না। তো পাশের গ্রামের যে হাটটা, ওইটা আবার ওই দিন বৃহস্পতিবারে হবে। সো আমার দাদা, আমার ফুপুর চাচা আর আমার ফুপুর একটা কাজিন, ইন দ্যাট রিলেশন, আমার সাথে রিলেশন হিসেবে আমার চাচা এবং আমার দাদা, ওনারা দুজন ডিসাইড করলেন যে পাশের গ্রাম থেকে ছাগল কিনে আনতে হবে। এখন কি করার, পাওয়া যাচ্ছে না যেহেতু। সো ওনারা ডিসাইড করলেন যে যেহেতু সন্ধ্যার দিকে অনুষ্ঠান শুরু হবে, আমরা বিকেলের দিকে রওনা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাক করে হয়তো অনুষ্ঠানটা কিছুটা পাবো। সো এই সেন্সে ওনারা বৃষ্টির মধ্যেই, তুমুল বৃষ্টির মধ্যে রওনা দিলেন, 3টা 4টা বা 4:30টার দিকে। আসলে বৃষ্টি ছিল তো, ওয়েদারের কারণে গেস করা যাচ্ছিল না কয়টা বাজে। সো যাওয়ার কোনো উপায় নেই, বাস নাই, রিক্সা নাই, কিছু নাই, খুব স্বাভাবিক। বেশ কিছুটা দূরে, এবং পজিশনটা বলি, আমাদের গ্রামের 2টা গ্রামের মাঝামাঝি একটা 2 or 3 কিলোমিটার মতো একটা হাইওয়ে, ওই হাইওয়েটা পার হয়ে যেতে হবে। সো ওনারা ডিসাইড করলেন যে হেঁটেই যাবেন। আচ্ছা, তো রওনা দিলেন। তো আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের গ্রামের লাস্ট মাথায় হচ্ছে একটা মসজিদ, এখানেই অফিসিয়ালি আমাদের গ্রামের সীমাটা শেষ। তারপরে একটা মোটামুটি লং ডিস্টেন্স একটা হাইওয়ে টাইপ, তারপরে হচ্ছে প্রায় 1-1.5 কিলোমিটার পরে হচ্ছে ওই গ্রামটা শুরু। আচ্ছা, তো আমাদের গ্রামের যে জায়গাটাই ওনারা রওনা দিচ্ছেন, তখনও গ্রামের শেষ মাথায় পৌঁছেন নেই, বৃষ্টির সাথে নিয়ে রওনা দিচ্ছেন। তো হাঁটতেছেন, হঠাৎ করে গ্রামের শেষ মাথা পারও হয়ে গেছেন। লাস্ট মোমেন্টে ওনারা দেখলেন যে বৃষ্টির মধ্যে ছাউনি টাইপ একটা জায়গা, একটা মহিলা 4টা ছাগল নিয়ে দাঁড়ায় আছে। ছাগলটাকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে ছাগলগুলাকে, আর মহিলার মুখের একটা পাশ তার আঁচল দিয়ে ঢাকা, শাড়ির আঁচল দিয়ে ঢাকা। তো আমার দাদা বললেন যে সামনে কয়েকটা ছাগল দেখা যাচ্ছে, চলো জিজ্ঞেস করি, যদি বাই চান্স কিনে ফেলতে পারে, আমাদের এত দূর যেতে হবে না হেঁটে। তো চাচাকে বললেন তুমি জিজ্ঞেস করো বিক্রি করবে কিনা। তো চাচা জিজ্ঞেস করছেন, এই মহিলা, ছাগল কি আপনার, আপনি কি বিক্রি করবেন কিনা, আমাদের ছাগল লাগবে। তো মহিলা কোনো কথা বলে না। দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো, মহিলা তারপরে কোনো কথা বলতেছে না। তখন আমার দাদা জিজ্ঞেস করলো, কি কিছু বলো, ছাগল কি বিক্রি করবা নাকি করবা না, কয়টা আছে, কি আসে বিষয়, কত দাম, বিক্রি করলে বল, আমরা এখন কিনে নিয়ে যাবো, ক্যাশ টাকা আছে সাথে। তো মহিলা বলে কয়টা আছে সেটা, একটু গ্রাম্য ভাষায়, কয়টা আছে সেটা জানার দরকার নাই, আপনাদের তো 4টা লাগবে ছাগল, 4টায় আছে, নিয়ে যান। সো কি বলবো, আসলে এটা খুব কনফিডেন্সিয়াল ব্যাপার ছিল, বাইরের কারো জানার কথা না যে 4টা ছাগলই লাগবে। ওনারা ডিসাইড করে গিয়েছিলেন যে 4টা ছাগলই লাগবে। সো ওনারা খুবই থান্ডার্ড, যার একদম কেজের বাইরে আর কি। তো হঠাৎ করে খেয়াল করলেন যে এমন একটা পজিশনে আছেন, ওই জায়গাটা আমি বলি যে ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এক পাশে হচ্ছে কবরস্থান, দুইটা হাইওয়ের মাঝখানে, এক পাশে হচ্ছে কবরস্থান, এক পাশে হচ্ছে হিন্দুদের যে লাশ পড়ায় শ্মশান ঘাট, রাইট। সো পজিশনটা ঠিক এই জায়গায়, বাঁ পাশে হচ্ছে রাস্তার বাঁ পাশে মসজিদ, ডান পাশে হচ্ছে শ্মশান। ওকে, সো ওনারা রাস্তার বাঁ পাশ দিয়ে যাচ্ছেন, বাট মহিলাটা রাস্তার ডান পাশে ছিল, ওনারা রাস্তার এই পাশ থেকে কথা বলতেছিলেন, ফুল রাস্তা ক্রস করেনি। তো মহিলা বলছে, আপনাদের 4টা ছাগলই লাগবে, তোমাদের 4টা ছাগল তো লাগবে, 4টা ছাগল আছে, নিয়ে যাও। তো আমার দাদা তো একটু বয়স বেশি, উনি বুঝতে পারলেন যে সামথিং ইজ রং। উনি আমার চাচাকে মুখে কিছু বলতেছে না, বাট শার্টের কোনা ধরে টানতেছে, চল চল। তোমার চাচা তখনও কিছু বুঝে ওঠে নাই, তেরা দাদা মুখের কাছে মুখ নিয়ে বললো কানের কাছে, চল, ভালো না, চল। ওনারা উল্টা হাঁটা দিচ্ছে, আমাদের গ্রামের দিকে আবার ফেরত আসতেছে। প্রায় বেশ কিছুক্ষণ হাঁটছে, তখনও মহিলা ওই জায়গায় স্টপ, কিছু বলতেছে না, সে তখনও মুখ ঢাকা। 10 or 20 স্টেপস আগানোর পর ওনারা দৌড়ানো শুরু করলো। দৌড়ানোর পর হঠাৎ করে ওনারা শুনতেছে যে পিছন থেকে সামওয়ান ইজ, কি বলবো, এত একটা অলৌকিক একটা ভয়েসে চিৎকার করতেছে, যেটা আসলে কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব না। বলতেছে যে কই যাস, ছাগলগুলা নিয়ে যা, নাহলে কিন্তু ভালো হবে না, ছাগলগুলা নিয়ে যা। চিৎকার শুনে ওরা দুজনেই পিছনে তাকাইছে, দেখে যে একটা ওই মহিলাটা, ছাগলগুলা নাই ততক্ষণে, কাঁঠাল পাতা কিছু নাই, মহিলার চুল উঠতেছে, কাপড় দেওয়া টেয়া কিছুই, আগে যা ছিল কিছুই নাই। এত দূর থেকে খুব বেশি একটা দেখেন, এতটুকু দেখতে পাচ্ছে, এবং একটা জিনিস দেখছে যে গ্রাউন্ড লেভেল থেকে অ্যাটলিস্ট 1 or 2 ফিট উপর দিয়ে মহিলাটা ফ্লাই করে করে তাদের দিকে দৌড়ায় আসতেছে এবং চিৎকার করতেছে, ছাগল নিয়ে যা, ছাগল নিয়ে যা। ওনারা দৌড়ের স্পিড বাড়ানোর পর
যেই মুহূর্তে আমাদের ভিলেজের টেরিটরিতে ঢুকলো, মানে জাস্ট আমাদের সীমানায় ঢুকলো, ওই জায়গায় ঠিক মসজিদটা ঢোকার সাথে সাথে আজানটা পড়লো। মানে ওই টাইমটা ছিল হচ্ছে মাগরিবের, ততক্ষণ মাগরিবের আজানের টাইম হয়ে গেছে। সাথে সাথে আজানটা পড়লো, নোরা মসজিদের সামনে এসে পিছনে তাকালো, কিচ্ছু নাই, একদম রাস্তা পুরো ফাঁকা। মানে এটা ব্যাপারটা আসলে কি বলবো, মানে তখন আর কিছু ছিল না এবং সাথে সাথে 2 মিনিট হয়নি তাদের সাথে ঘটনাটা ঘটছে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে মহিলার মানে মনের কথাটা বুঝতে পারা বা যে জিনিসটা না প্রকাশিত না, সেই জিনিসটা বুঝতে পারা, যে 4টা ছাগল কিভাবে লাগবে বা কেন লাগবে। ওনারা পরদিন ওই দিন ছাগল কিনতে যায়নি, ওনারা বাসায় ব্যাক করছে এবং সাথে সাথে সবার সাথে শেয়ার করলো ঘটনাটা। ওকে, পরে মানে পরের দিন বিয়ের দিন সকালেই আমরা আমাদের নিজস্ব মার্কেট থেকে পরে ছাগল কিনে তোরা বিয়েতে গেছি। ওকে, এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো ঘটনা শুনবো, তবে তার আগে একটু ছোট্ট বিরতি নিয়ে আসতে হবে। আপনারা কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের গেস্টরা, এবং সেই সাথে জানাচ্ছি ঘড়িতে সময় রাত 1:21। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে মারুফ রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন। দেখতে পাচ্ছি দীপু, শান্তা, তারা খুব ভয় পাচ্ছেন। সাব্বির আমাদের SMS করেছেন পাবনা থেকে, এবং মিহির আমাদের SMS করেছেন বনানী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন রফিক, শামীম, এছাড়াও আমাদেরকে SMS করেছেন জুবায়ের, হাশমি, এছাড়াও তিনি পটুয়াখালী থেকে SMS করেছেন। আরাফাত চিটাগং থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে মাসুদ SMS করেছেন এবং তিনি SMS করেছেন বরিশাল থেকে। আমাদেরকে রত্না SMS করেছেন, ভূত FM শুনতে তার ভালো লাগছে। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে, এবং তিনি বলছেন যে স্টোরিটা অসম। ফয়সাল আমাদের SMS করেছেন এবং এটা তার সেকেন্ড SMS, তিনি সেটা জানিয়ে দিয়েছেন এবং মানে বেশ একটু সাবধানী করে দিয়েছেন। আচ্ছা, সাফিন আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। মমিন আমাদের SMS করেছেন বরিশাল থেকে। তানভীর গ্রিন রোড থেকে SMS করেছেন, এবং সাথী, সোমা, শিমু তারা SMS করেছেন আমাদেরকে, এবং আমাদেরকে SMS করেছেন এবং সাথী, শিমু, সোমা তিনজনের অবস্থা খুব খারাপ ভূত এফএমের ঘটনাগুলো শুনে। আচ্ছা, ইবু আমাদের SMS করেছেন, জুবায়ের জয়দেবপুর গাজীপুর থেকে তারা SMS করেছেন, ভূত এফএম শুনছেন তারা। জাহিদ আমাদের SMS করেছেন সিলেট থেকে। শাকিল আগারগাঁও থেকে SMS করেছেন। আরো অনেকে আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা আবারও চলে যাচ্ছি ঘটনায় অনন্তর কাছে। অনন্ত। রাসেল ভাই, আমি এখন যে ঘটনা বলবো সেটা চাঁদপুরের ঘটনা। ঘটনাটি আমার বন্ধুর বড় ভাইয়ের সাথে ঘটেছিল। ঘটনাটি ঘটে 2008-এ। আমার বন্ধুর যে গ্রামে থাকে সেই গ্রামের পাশ দিয়ে ছিল একটি রেল লাইনের রাস্তা, সেটা চাঁদপুর গিয়ে শেষ হয়েছে। তো বন্ধুর বড় ভাই, অর্থাৎ তার নাম হচ্ছে ইমন। তো ইমন ভাই আর তার এক বন্ধু প্রতিদিন রাত্রে সেই রেল লাইনে গিয়ে আড্ডা মারতো, অর্থাৎ গল্প টল্প করতো। তো প্রতিদিনই প্রায় 2টা এরকম আড্ডা মারতো। আড্ডা মেরে বাসায় অর্থাৎ গ্রামে ফিরতো, গ্রামের পাশ দিয়ে অর্থাৎ বাসায় ফিরতো। তো তেমনই এক রাতে তারা দুজন মিলে গল্প করছিল। তো এমন সময় হঠাৎ করে ট্রেন আসার শব্দ। সাধারণত এই সময় ট্রেন আসে না। তো বেশ কয়েকবার আসার শব্দ হয়েছে, কিন্তু ট্রেন আসতেছে না। তো যতবারই শব্দ হচ্ছে ততবারই তারা রাস্তার রেল লাইনের পাশে গিয়ে বসতেছে, রেল লাইন ছেড়ে, কিন্তু ট্রেন আসার কোনো খবর নেই। তো রাসেল ভাই, তার পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা ছিল, যেটা রেল লাইনের উপর দিয়ে আবার কাঁচা রাস্তাটা আবার চলে গেছে অন্য একটি গ্রামে। তো হঠাৎ তারা দেখলো কি 4জন লোক খাটিয়ায় করে একটা লাশের মতো কি যেন একটা কাঁধে নিয়ে রেল লাইনের উপরে উঠে, অর্থাৎ যেদিক থেকে শব্দটা হচ্ছে সেই দিকে যাচ্ছে। তো ইমন ভাই বলতেছে যে কি ব্যাপার, এত রাত্রে করে লাশ নিয়ে কে যাচ্ছে? তারপর আবার কোনো লোকজন নেই, 4জন লোক। তো সে বন্ধুটি বললো যে কে জানি, এত এটা নিয়ে আমাদের মাথা না ঘামালে চলবে, বাদ দে, আমরা আমাদের গল্প করি। তো ওনারা তাদের গল্প করছে। তো একসময় সেই 4জন লোক খাটিয়ে নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তো আবারও সে ট্রেন আসার শব্দ, কিন্তু ট্রেন আসতেছে না। ঠিক এরকম অনেকক্ষণ চলে যাওয়ার পর ইমন ভাই বলল যে কি ব্যাপার, ঘটনাটা কি, চল তো একটু এগিয়ে গিয়ে দেখি। তো দুজন মিলে 1 পা 2 পা করে ঠিক সেই দিকে হেঁটে গেল। কিছুদূর যাওয়ার পর তারা দেখলো যে ট্রেন নেই, কিন্তু আরো কিছু দূর রেল লাইনের পাশে ঠিক সেই খাটিয়াটা, অর্থাৎ যে খাটিয়াটা কিছুক্ষণ আগে 4জন লোক নিয়ে এসেছিল, ঠিক সেই খাটিয়াটা এই রাস্তার পাশে ঠিক সেভাবে বসানো, কিন্তু 4জন লোক সেখানে নেই। তো ইমন ভাই বলল যে চল তো গিয়ে দেখি বিষয়টা কি।
তো তারা খাটিয়ার কাছে গেল, গিয়ে দেখলো যে আশেপাশে তাকিয়ে দেখলো যে সে 4 জন লোক কোথাও নেই, অর্থাৎ নেই তো নেই। তো ইমন ভাই বেশ সাহসী ছিল, তিনি উপরে সাদা কাপড়টা সরিয়ে দেখলো যে একটা লাশ কাপড় দিয়ে মোড়ানো, অর্থাৎ কবর দেওয়ার আগে যেরকম পজিশন থাকে ঠিক সেরকম পজিশনে আছে। তো ইমন ভাই বললো যে সম্ভবত 4 জন লাশ ছিল, বোধহয় ট্রেনের শব্দ শুনে এখানে লাশ ফালিয়ে দিয়ে পালিয়েছে। তুই এক কাজ কর, অর্থাৎ ইমন ভাই তার বন্ধুকে বলছে তুই এক কাজ কর, তুই গ্রামে গিয়ে কয়েকজনকে খবর দে, বিষয়টা জানা সবাইকে। তো ওই ইমন ভাইয়ের বন্ধু তাই করলো, বললো যে তুই লাশের কাছে থাক, তাহলে আমি যাই। তো সে চলে গেল। চলে যাওয়ার পর মোটামুটি ইমন ভাই দাঁড়িয়ে রইল খাটিয়ার পাশে। আধা ঘন্টা কেটে গেল, কিন্তু কোনো ফেরত আসার কোনো খবর নেই। গ্রামবাসীর আসার কথা এতক্ষণে অলরেডি, কিন্তু কেউ আসতেছে না। ইমন ভাই দাঁড়িয়ে আছে, ঠিক ওয়েট করতেছে। 1 ঘন্টা কেটে গেল, তারপরও কোনো খবর নেই। তো তিনি পাশে একটা আম গাছ ছিল রাস্তার পাশে, ঠিক সে আম গাছের নিচে গিয়ে একটু বসলো। তার ঠিক একটু ঝিমুনি চলে আসছে, একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। তো তিনি খাটিয়া থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। বসে খাটিয়ার দিকে মুখ করে তিনি একসময় ঘুমিয়ে পড়লো। তো তার ঘুম ভাঙলো কিছুটা শব্দ শুনে। তো তিনি চোখ মেরে তাকিয়ে দেখলেন যে ঠিক খাটিয়া থেকে লাশটা নেমে গিয়ে হামাগুড়ি দিয়ে তার দিকে আসতেছে, অর্থাৎ সেই কাপড়ে বাঁধা লাশটা হামাগুড়ি দিয়ে ঠিক তার দিকে এগিয়ে আসতেছে। তো এটা দেখে তিনি বেশ ভয় পেয়ে গেলেন। তিনি ভয় পেয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর লাশটা আরো দ্রুত তার দিকে এগিয়ে আসতেছে। এটা দেখে তিনি বেশ ভয় পেয়ে গ্রামের দিকে দৌড়াতে লাগলেন, এবং দৌড়ে একসময় গ্রামে পৌঁছে তিনি চিৎকার করে সবাইকে ডাকতে লাগলেন, এবং সবাই ঘর থেকে আলো টালো নিয়ে বের হয়ে বলে যে কি হয়েছে। তখনও সকাল হয়, ভোর হয়নি, অর্থাৎ শেষ রাত। তো সবাই এসে বলে যে কি ঘটনা কি। তো তিনি সবাইকে ঘটনাটা বললেন যে এমন একটা লাশ সেখানে ছিল, লাশটা তো হামাগুড়ি দিয়ে আমার দিকে আসতেছিল। ঠিক আছে, তো সবাই বলে যে ঠিক আছে চলো আমরা সে জায়গায় যাই। তো গ্রামবাসী সেখানে আলো টালো নিয়ে গেল, গিয়ে দেখলো যে সেখানে কোনো খাটিয়া নেই কোনো লাশ। তো এর মধ্যে রাসেল ভাই সে বন্ধুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে বন্ধুটিকে অর্থাৎ ইমন ভাই পাঠিয়েছিল গ্রামে সবাইকে খবর দেওয়ার জন্য। তো অনেক খোঁজাখুঁজি করার পর তার কোনো খবর নেই। ঠিক সকাল হওয়ার পর আলো যখন ফুটলো, ঠিক তখন তিনি গ্রামে এসে হাজির হলো। আসার পর ইমন ভাই তাকে জিজ্ঞেস করলো যে কি আবার, তোকে আমি পাঠালাম সবাই খবর দেওয়ার জন্য, কিন্তু তুই এই মাত্র এসে বসলি। তো তখন ইমন ভাইয়ের বন্ধুটি বললো যে আমি সারা রাত্র হেঁটেও গ্রামের রাস্তা খুঁজে পাইনি, অর্থাৎ তার এখান থেকে তিনি গ্রামে আসার জন্য যখন রওনা দেয় তিনি হাঁটতে থাকে, কিন্তু গ্রামের রাস্তা খুঁজে পায় না। অর্থাৎ অন্ধকারে তিনি যে কোথায় হেঁটেছে, কোথায় গেছে তিনি কিছুই চিনতে পারেনি, কিছুই খুঁজে পায়নি। তো রাসেল ভাই এটা ছিল আপনার ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এরপরে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু SMS রয়েছে। আমাদেরকে সুমি, ফরিদা এরা সবাই SMS করেছেন, এবং আজকের ভূত FM জমে উঠছে তাই লিখেছেন। সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি বলছেন যে আজকে রাত্রে ঘুম হওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে, সেটা বোঝার চেষ্টা করছেন আর কি। রাহি এবং রাইট আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, এবং আজকে স্টোরি শুনে তিনটা তারা খুব ভয় পেয়েছেন। শম্পা ঢাকা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে মিল্টন টাঙ্গাইল থেকে, এবং এছাড়াও রিয়াজ আমাদের SMS করেছেন খিলক্ষেত থেকে, আমাদেরকে চাঁদনি লুনা আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নবনী এবং শ্রাবণী গাজীপুর থেকে, এবং তিনি বলছেন আজকের কাহিনী খুব দারুণ। মোহাম্মদ নিয়ামুল পটুয়াখালী থেকে SMS করেছেন, তারা 3 ফ্রেন্ড মিলে শুনছেন। অ্যানি এবং মেহনাজ আমাদের উত্তরা থেকে SMS করেছেন, এবং এটা তাদের 3rd SMS সেটা জানিয়ে দিয়েছেন, এবং জানিয়ে দিচ্ছেন যে এটা না পড়লে খবর আছে। আমি খুব ভয়ে পড়ে ফেললাম আর কি। নাজমা আমাদের SMS করেছেন, নাজমা রফিক ইব্রাহিমপুর থেকে। এছাড়াও আমাদেরকে নীরব SMS করেছেন কক্সবাজার থেকে। জাকি আমাদের SMS করেছেন আমাদেরকে জহুরুল ইসলাম। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রেড ব্লাড, আব্দুল বাকি সহ আরো অনেকে। যদি আপনি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা একবার একটু বলবেন। হ্যালো লিসেনার্স, আমি অপার ধানমন্ডি থেকে। ওকে, আপনার ঘটনা শুনি আমরা এবার। ওকে রাসেল ভাই, এখন যে ঘটনাটা বলবো সেটাও আমার ফ্যামিলি মেম্বারের সাথেই ঘটা। তবে এটা বলার আগে আমি একটা ইনফরমেশন আপনাকে দিতে চাই যে ওয়েদার আপনি যেসব যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এগুলো বেস করে আসলে কে কতটুকু বিলিভ করে তার উপর, বাট আই হ্যাভ নো চয়েস। আমার যেহেতু ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটা, আই হ্যাভ টু বিলিভ। সো ইন দ্যাট কেস আমরা কিছুটা হয়তো বা যারা অল্প বিস্তর জানি এসব প্যারানর্মাল বিষয়ে, একটা জিনিস সবাই মানবে যে কিছু একটা স্পেসিফিক টাইমে কিন্তু এসব জিনিসগুলো ঘটে থাকে জেনারেলি, লাইক ধরেন সন্ধ্যার আগে
বা ভোরের আজানের আগে। তো এখন যে আমি যে ঘটনাটা বলবো এটা এরকম একটা স্পেসিফিক টাইমিং এর আন্ডারে। এটা আমার এক নানার ঘটনা। নানা বলতে আমার আম্মুর মামা। আচ্ছা। তো উনি খুব ছোটবেলা থেকে অনেক পরহেজগার, নামাজ পড়তেন। নামাজ পড়তেন মানে কি লাইক 12-13 বছর বয়স থেকে উনি মানে এমন ভাবে নামাজ পড়তেন যেগুলো কেউ কখনো পড়তো না বা কল্পনার বাইরে। উনি খুবই পরহেজগার ছিলেন। উনি বর্তমানে এখন একটা মানে মসজিদের ইমাম, বাট সঙ্গত কারণে আমি বলতেছি না সেটা কোন জায়গায়। তো ওনার ঘটনাটা হচ্ছে 1985 or something like that। তখন উনি ক্লাস 9-10 পড়েন। তো গ্রামে থাকতেন। উনি 5 ওয়াক্ত যেহেতু নামাজ পড়তেন, মানে ভোরের বেলায় ভোরের নামাজ একদম জামাতের সাথে সবার সাথে মসজিদে পড়তেন। ইভেন তাহাজ্জুদের নামাজও পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আজান পড়লে পরে ঘর থেকে বের হইতেন। তো একদিন রাতে উনি ঘুমিয়ে গেছেন। ইউজুয়ালি ফজর আজানের আগে ওনার ঘুম ভাঙে, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর উনি ফজর নামাজের জন্য মসজিদের দিকে যান। ওকে। তো একদিন রাতে ওনার ঘুম ভেঙে যাওয়ার পর ওনার হঠাৎ করে একটা ফিলিংস হলো যে আজকে হয়তো আজান পড়ে গেছে, আমি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলাম না। ওনার খুবই মন খারাপ হলো যে প্রতিদিন পড়তেছি, আজকে হয়তো মিস হয়ে গেল আর কি। তো এটা খুব স্বাভাবিক, একটা রেগুলার অভ্যাস যদি ব্রেক হয়ে যায়। তো উনি কিছু না ভেবে বের হয়ে পড়লেন যে মসজিদে গিয়ে ফজর নামাজটা অ্যাটলিস্ট জামাতের সাথে পড়বো। তো ওনার বাড়িটা ছিল মেইন রোড থেকে একটু ভিতরে, লাইক 2 or 3 minutes ওয়াকিং ডিস্টেন্স। এবং মেইন রোডটা মানে বাড়ি থেকে বের হয়ে মেইন রোডটাতে উঠেই হালকা ডানে গিয়ে 2-3 মিনিট হাঁটলেই মসজিদ। সো ওভারঅল 5 to 6 minutes ওয়াকিং ডিস্টেন্স। সো মেইন রোডে ওঠার ঠিক মুহূর্তে একটা কবরস্থানে উনি অভ্যাসবশত দিনের মধ্যে 1000 বার যান, এই রাস্তা দিয়ে বাসায় যান, বাসা থেকে বের হন, সবসময় এটা ক্রস করতে হয়। প্রত্যেকবারই উনি এটাকে সালাম দিতেন। আমরা যেভাবে কবরস্থানকে সালাম দিই, উনি সালাম দিতেন। তো অভ্যাসবশত ওই দিন যাওয়ার সময় সালাম দিলেন ভোরবেলা। কি বলবো, মানে উনি হি জাস্ট গট এ রিপ্লাই। আচ্ছা, জাস্ট গট এ রিপ্লাই। কবরস্থান থেকে ওনার সালামের জবাব আসছে। উনি বললেন আসসালামু আলাইকুম হেলাল কবর। সাথে সাথে ওখান থেকে রিপ্লাই আসলো ওয়ালাইকুম আসসালাম। মানে জাস্ট এটা আমার ইভেন এখন বলতে আমার ভয় লাগতেছে। তো উনি মানে আর ওনার এরপর কিছু মনে নেই, সেন্সলেস। তো ওনাকে মানে উদ্ধার করছে হচ্ছে বাড়ির যারা আছে মুরব্বীরা, আজান পড়ার পর যারা নামাজ পড়তে বের হয়েছিলেন মুরব্বীরা, তখন ওনার মানে দেখলো যে সেন্সলেস পড়ে আছে, বাসায় নিয়ে আসলো। তো বাসায় আনার পর প্রায় একদিন মোর দেন 24 hours, 24 থেকে 36 hours এর মধ্যে ওনার সেন্স ফেরত আসলো। এর আগে আসলে সেন্স ফেরত আসার পর দেখা যাচ্ছে যে উনি কাউকে চেনে না। আচ্ছা, একদম ব্ল্যাঙ্ক, ইভেন কাউকে চিনে না। এবং বাড়ির যে মেম্বার, স্পেশালি মহিলা মেম্বার, ওনার বোন, ওনার মা, খালা, ফুফু, মহিলা যারা, তারা কেউ যদি একটু মানে একটু ব্যাপার দিয়ে ওনার সামনে যায়, উনি হি স্টার্টেড স্পিটিং, মানে থুতু মারতেন। ইভেন একটু চুল দেখা যাচ্ছে বা মাথায় কাপড় নাই, কিন্তু তিনি থুতু মারতেন। মানে কারো সামনে যেতেন না, কোনো মহিলার সামনে যেতেন না। এরকম চললো প্রায় বছর খানেক বা বছর 2-এর মতো। হি জাস্ট ফরগট এভরিথিং, তার কিছুই মনে নেই। হঠাৎ করে আল্লাহর মতে একদিন ভালো হয়ে গেল, জাস্ট কোনো কিছু ছাড়াই ভালো হয়ে গেল। বাট ভালো হওয়ার পর ওনার কিছু মনে নেই সব ঘটনা, বা আগে কি ঘটছিল, মানে ভালো হওয়ার পর আগে কি ঘটছিল মনে আছে, বাট এই যে মাঝখানে যে 1-1.5 বছর গেল, উনি কি করেছেন না করেছেন কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। ওকে, যাই এটা ভালো যে উনি এখন সুস্থ আছেন, সেটাই ভালো একটা ব্যাপার। আচ্ছা, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে একটা ছোট্ট ঘটনা শুনবো আমরা, খুব ছোট্ট করে, যেহেতু এখন শেষের দিকে আরো কিছু ঘটনা আমাদের থেকে গেছে, সুতরাং আমরা খুবই ছোট করে শুনবো। তার কিছু SMS পড়ে ফেলি। সাকিব আমাদের SMS করেছেন জাহাঙ্গীরনগর সাভার থেকে, এবং আমাদের SMS করেছেন নীরব সিলেট থেকে। এছাড়াও আমাদেরকে মিঠু SMS করেছেন বরিশাল থেকে, প্রদীপ SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন রানী, SMS করেছেন আমাদেরকে আরিয়া, ইমরান, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তানভীর গ্রিন কর্নার থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন মেজবা, SMS করেছেন আমাদেরকে বিজয় মংলা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সোলাইমান। এছাড়াও আমাদেরকে SMS করেছেন মিস্টার আবির ফ্রম মিরপুর 1। সাইলেন্ট হিল, এটা খুবই ভালো একটা মুভির নাম, এটা হরর যদিও, এবং আমার খুবই 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 পছন্দের একটি মুভি। যাই হোক, সাইলেন্ট হিল আমাদের SMS করেছেন ফকিরহাট বাগেরহাট থেকে।
এছাড়া আমাদেরকে সুবীর SMS করেছেন যশোর থেকে, রীতা আমাদের SMS করেছেন এবং তিনি নিয়মিত ভূত FM শুনেন জানিয়েছেন। অনিকা আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও রাজীব জামাল খান চট্টগ্রাম থেকে, এছাড়াও কনক আমাদের রাজশাহী থেকে SMS করেছেন এবং ডিজে মাসুম আমাদের SMS করেছেন সিলেট থেকে, SMS করেছেন সগির, SMS করেছেন রিঙ্কু সহ আরো অনেকে। ছোট্ট একটা ঘটনা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আপনার নামটা বলবেন তার আগে। আমার নাম কৌশিক। তো যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা কিছুদিন আগে আমার মানে নিজের চোখে দেখা, আসলে দেখা না ফিল করা। তো কিছুদিন আগে আমার এক খালুর কুলখানি অনুষ্ঠানে আমি বিক্রমপুর যাই। তো আমার খালুর বাড়িটা যেখানে বাড়ির সিচুয়েশনটা হলো তার পাশে একটা খাল, এবং সেই খালটা মিলিত হয়েছে পদ্মা নদীর সাথে। তো যেহেতু এখন বর্ষাকাল, তো মানে খালটা আরো বেশি অনেক পানি বেশি চলে আসছে। তো যেহেতু মানে পাশে খাল, তো ওখানে অনেক নৌকা আছে। তো যেদিন কুলখানি অনুষ্ঠান শেষ হয়, তো সেদিনই বিকাল দিকে তো আমি আমার কাজিনকে নিয়ে, সাথে আমার ফুফাতো বোনকে নিয়ে আমি যাই নৌকায়। তো আসলে সচরাচর ঢাকায় থাকা হয়, তো সেজন্য নৌকাটা চড়া হয় না, তো এর জন্য অনেক কিউরিওসিটি ছিল। তো আমি আমার নৌকায় আমি, আমার এক কাজিন আর আমার ফুফাতো বোন, তার একটা 4 বছরের বাচ্চা নৌকায় উঠি। তো কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমার ফুফাতো বলতেছে যে আমাকে নামাই দাও। তো কি করলাম, আমরা ঘাটে আবার আসলাম, ঘাটে আবার এসে আমার বোনকে আর বোনের বাচ্চাকে নামাই দিলাম। তো যেহেতু এখন নৌকায় আসলে বেসিক্যালি আমি আর আমার কাজিন, তো আমার কাছে খুব ভালো লাগতেছে যে অনেকদিন পর নৌকা উঠতেছি, তার মধ্যে জ্যোৎস্না হবে। তো আমি আমার ভাইকে বলতেছি চল আজকে যেহেতু ফুল জ্যোৎস্না হবে, তো আজকে অনেকক্ষণ ঘুরবো নৌকায়। তো বলতেছে নৌকায় ঘুরবি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর মানে আমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করলো যে তুই কি ভূত বিশ্বাস করিস নাকি? তো আমি বললাম না, দূর, এগুলো মানুষ বিশ্বাস করে, এগুলো কি বিশ্বাস করার মতো? আমি জীবনে দেখি না, বিশ্বাস করবো না। ও বলতেছে, যখন দেখলো যে আমার ভিতরে অনেক কনফিডেন্স, আমি এগুলো বিশ্বাস করি না, তো বললো ঠিক আছে আজকে তোর আমি ভুল ভাঙাবো। আমি বললাম কিভাবে? এমন একটা জায়গায় নিয়ে যাবো তুই একটু হইলেও ভয় পাবি। আমি বললাম ঠিক আছে। তো আসলে বেসিক্যালি একটা বাজে অভ্যাস, যেটা আমার সিগারেট খাওয়া। তো নৌকার মধ্যে বসে আমি খাচ্ছি আর বলতেছি চল নিয়ে চল। তো মিনিমাম 20 মিনিটস কি 25 মিনিটস মানে নৌকা বাওয়ার পরে একটা জায়গায় গেলাম। তো জায়গায় যাওয়ার পরে আসলে একটু হইলেও ভয় পাইলাম। কি কারণে? কারণ ওই জায়গাটা ছিল এরকম যে বাঁ পাশেও জঙ্গল, ডান পাশেও জঙ্গল, কোনো বাড়িঘর নেই, জাস্ট খাল, বাঁ পাশেও জঙ্গল, ডান পাশেও জঙ্গল। তো বাঁ পাশে ও আস্তে করে নৌকাটা ভিড়ালো। তো ভিড়ায় সে আমাকে একটা বাড়ি দেখাইলো। আসলে বাড়িও না, ভাঙা বাড়ি, পাকা আধা পাকা টাইপের, মানে কোন রকমে টিকে আছে। এবং সেই বাড়িটা দেখায় বললো ওইটা ছিল আগে একটা পোস্ট অফিস, যেটা ব্রিটিশ আমলে, এবং এটা এখন কিছুই না, যে ধ্বংসাবশেষ আছে। এবং এখানে মানে জনশ্রুতি আছে যে এই পোস্ট অফিসের ভিতরেই 2টা ছেলে, আমি আসলে সময়টা জানি না, মারা গেছে ফাঁসি দিয়ে। তো এরপরে আসলে সচরাচর এই সাইডে কেউ আসে না। আচ্ছা, তো আমি বললাম ঠিক আছে, আমার শুধু একটাই ভয়, সেটা সাপের। আমি বললাম তোর বইটাটা নিয়ে নে, যদি সাপ টাপ দেখি তাহলে তো লাগবে। ঠিক আছে, তো আমি নামলাম, কারণ আমার মধ্যে তখনও এই মানে কোনো ভয় টয় বা কোনো ফিল কাজ করতেছে না। সাথে ওই কাজিনটা নামলো। তো কাজিনটা নামার পরে আমি বইটাটা আমার হাতে নিলাম, আমার হাতে তখন সিগারেট। তো আমি নামার কিছুক্ষণ পরেই আমি মানে পা বাড়ি দিয়ে মানে যাচ্ছি। কি কারণে? কারণ সাপ শব্দ পেলে দূরে চলে যায়। তো এরপরে আমি যখন যাচ্ছি, তো তার একটু পরেই নামার প্রায় একটু ঘুরে দেখতেছি, জাস্ট পোস্ট অফিসের কাছে যাব দেখতে, হঠাৎ করে দেখি চারিদিকে প্রচন্ড বাতাস। প্রচন্ড বাতাস মানে বাতাস হওয়ার কোনো মানে কারণ ছিল না আগে, বাট দুর্দান্ত বাতাস। এবং আমি বুঝতে পারতেছি আমার চারদিক দিয়ে কিছু একটা ঘুরতেছে, সামথিং মানে ফিল করতেছি, আমি দেখতেছি না, ফিল করতেছি। এবং চারদিকে আমি শুনতেছি মানে ডালের সাথে ডাল বাড়ি লাগলে যে বিকট আওয়াজগুলা, সেই আওয়াজগুলা। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, আমি যখন খালটা ঠিক ওই পারে তাকাইলাম, দেখলাম ওই সাইডে কোনো বাতাস নাই। আচ্ছা, মানে তখনই আমি পুরো স্পিচলেস হয়ে আমি জাস্ট তাকাই রইলাম, এটা আমি কি দেখতেছি? এই সাইডে আমি প্রচন্ড বাতাস ফিল করতেছি, বাট নদীর খালের ওই পারে কোনো বাতাস নেই। তো আমি কি করলাম, সাথে সাথে আমার প্যাকেট মানে সিগারেটের প্যাকেট আরেকটা মানে বের করে সিগারেট আমি ধরায় বললাম, তুই এটা জাস্ট ধরায় রাখবি, তো টানার দরকার নেই, জাস্ট যাতে জলে। কারণ মনের মধ্যে মানে আম্মুদের কাছ থেকে শুনছি যে যেখানে আগুন থাকে সেখানে মানে প্যারানর্মাল জিনিস আসতে পারে না। এই আসলে বিলিফটার থেকে আমি বললাম জাস্ট তুই আগুনটা ধরায় রাখ। তো ওরে দিয়ে আমি সাথে সাথে বললাম তুই ধরে রাখ। তারপর আমরা কিছুক্ষণ থেকে ওখান থেকে আমি তাড়াতাড়ি নৌকা নিয়ে আমি বললাম চল ব্যাক করি। ও কি করলো, আমি বললাম তুই পিছনে তাকাবি না, তুই জাস্ট সমানে ওই নৌকা বাইতে থাক। তো সমানে নৌকা মানে খুব মানে বাইতেছে। একটু পরেই মানে কিছুক্ষণ যাওয়ার পর আমি জাস্ট পিছনে ফিরলাম একবার, কিউরিওসিটি বশত, দেখি পিছনে কি দেখা যায় বা কিছু আসলে কি দেখা যায় কিনা। দেখলাম জাস্ট একটা মরা গরুর মাথা জাস্ট ভেসে আমি যেই দিকে নৌকাটা রাখছিলাম
বা যেখান থেকে আমি আবার ব্যাক করছি সেই জায়গায় মানে খাল দিয়েই একটা মরা জাস্ট গরুর মাথা ভেসে ওই দিকে যাচ্ছে। বাট ওই জায়গায় যাওয়ার মতো কোনো সিচুয়েশন না, কারণ স্রোত আমরা যেদিকে আসতেছি সেদিকে আসার কথা, বাট আনফর্চুনেটলি কিভাবে আমি জানি না, জাস্ট মাথাটা ওই দিকে যাচ্ছে, মানে পোস্ট অফিসটা যেদিকে নামছে সেখানে। আচ্ছা, তো ও আমার বলতেছে কিছু দেখছি, হাসতে হাসতে বলতেছে। আমি আসলে কোনো কথা বলতেছি না এবং ওটা বুঝাইতেও চাচ্ছি না, আমি খুব ভয় পাইছি। আমি বললাম হ্যাঁ দেখছি। তারপর আসলে কিছুক্ষণ আসার পরে মানে আজান দিয়ে দিল, মাগরিবের আজান, এরপরে আর কিচ্ছু দেখিনি। তো এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অনন্ত, আপনার কাছে কোনো ছোট ঘটনা আছে কি? আপনার একদম একদম ছোট ঘটনা বলতে হবে। আচ্ছা, একটা ছোট্ট ঘটনা শুনি আমরা, ছোট্ট ঘটনা দিয়ে শেষ করব। একটু দ্রুত বলতে হবে যেহেতু সময় খুবই কম। আমরা তার মাঝখানে কিছু SMS পড়ে ফেলবো। আমাদেরকে নাসিমা SMS করেছেন, নাসিমা নাহাদ আমাদেরকে SMS করেছেন কাকনহাট থেকে। ব্ল্যাক বয় 69 আমাদের SMS করেছেন। অনেকগুলো SMS করলাম বাট তুমি পড়লে না, আমার আসলে কিছু করার ছিল না। রানী আমাদের SMS করেছেন যে প্রথম ঘটনা থেকে লাস্টের ঘটনাগুলো ভালো লাগছে এখন আরো বেশি। সজল বৃষ্টি আমাদেরকে রাজশাহী থেকে SMS করেছেন। 5 জন ফ্রেন্ড মিলে তারা ভূত FM শুনছেন। আমাদেরকে মাহি SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মোহাম্মদ মাসুম SMS করেছেন আমাদেরকে ডিজে সুবর্ণা। এছাড়া আমাদের SMS করেছেন মিন্টু ফুলপুর থেকে। আমাদেরকে সিনিন SMS করেছেন রাজশাহী থেকে। শাওন SMS করেছেন নেত্রকোনা থেকে। এছাড়া আমাদেরকে জনি SMS করেছেন আমাদেরকে মাসুম সিলেট থেকে। মোহাম্মদ জয়নাল চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন। শাকিল রাশেক SMS করেছেন। আপনি যদি SMS করছেন তাহলে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। অনন্ত, ছোট্ট একটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা বলবো সেটা ব্ল্যাক ম্যাজিকের উপর একটি ঘটনা। আচ্ছা, তো ঘটনাটা আমার এক কলিগের আব্বুর সাথে ঘটেছে। তো এটা 80 কি 82 দিকে ঘটনা, বরিশাল। তো তিনি তখন খুব ইয়াং ছিলেন। তো ইয়াং বলতে কি অর্থাৎ মোটামুটি বয়স্ক। তো তিনি হঠাৎ তার শখ হলো ব্ল্যাক ম্যাজিক শেখা। তো তার এক ফ্রেন্ড ছিল যিনি ব্ল্যাক ম্যাজিক সাধন করতেন, অর্থাৎ পাশের গ্রামের। তো তিনি সেই ফ্রেন্ডকে গিয়ে বললেন ব্ল্যাক ম্যাজিক শেখার বিষয়ে আগ্রহটা বললেন। তো বন্ধুটি বলল যে ঠিক আছে, এটা তো অনেক সাহসের কাজ, তো তোমাকে অনেক সাহস সঞ্চয় করতে হবে, এটা করতে হবে। তো বলো যে না সমস্যা নেই, আমার অনেক সাহস আছে। ঠিক আছে, আজকে রাত্রে তোমাকে আমার সাথে শ্মশানে যেতে হবে, পারবা? বলো যে ঠিক আছে। তো মোটামুটি রাত্রে 12টার দিকে দুজন মিলে শ্মশানে গেল। তো যাওয়ার আগে তিনি বলে দিলেন, অর্থাৎ যিনি ব্ল্যাক ম্যাজিক সাধন করেন তিনি বলে দিলেন যে কেউ যদি নাম ধরে ডাকে বা কিছু শব্দ শুনে তুমি কখনো সাড়া দেবে না বা পিছনে দিয়ে তাকাবে না। তো বলছে ঠিক আছে। তো শ্মশানে যায়, গিয়ে মোটামুটি প্রয়োজনীয় যে শব্দ নেয়, এমন সময় অনেক শব্দ পায়, শুনতে পায়। কলিগের আপু শব্দ শুনতে পায় এবং অনেকে নাম ধরে ডাকে না, কিন্তু উনি কোনো সাড়া দেন না। তো মোটামুটি বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর বলে যে ঠিক আছে, আমি প্রয়োজনীয় জিনিসপত্র আনছি, আমরা ফাইনালি একটা কাজ করব, তখন আমি তোমাকে ডাকবো, তুমি এখন বাসা যাও। তো শোনো, বাসা যাওয়ার সময় তুমি কখনো কিন্তু কেউ নাম ধরে একটা পেছনে ফিরে তাকাবে না। বলেছে ঠিক আছে। তো মোটামুটি আধা মাইলের দূরত্ব হবে এক গ্রামের থেকে আরেক গ্রামে। মোটামুটি একটা রাস্তায় মাঠের উপর দিয়ে। তো সে একাই রাস্তার উপর দিয়ে যাচ্ছে। তো এমন সময় তার মনে হচ্ছে অনেকগুলো কুকুর ডেকে উঠল। কুকুরের শব্দ শুনে তিনি পেছনে ফিরে তাকালেন, দেখলেন যে একটা কুকুর নেই। তারপরে কিছু তো যাওয়ার পর তার নাম ধরে কে যেন ডাকলো। এবার তিনি তার পূর্বের কথাটা তিনি ভুলে গিয়ে তিনি ডাকে সাড়া দিয়ে পেছনে দিকে তাকালেন, দেখলেন যে এবার কেউ নেই। ঠিক সেদিন রাত্রে তিনি অনুভব করলেন যে আসলে তিনি যে বেডে শোয় সে বেডে সে একা, তার পাশে কেউ একজন ঘুমায়। তার পরের রাতে কন্টিনিউ সে একা ঘুমায় না, তার পাশে কেউ একজন ঘুমায়। তিনি সেটা অনুভব করে পাশে কেউ একজন ঘুমিয়ে আছে। তো এটা তার সে ফ্রেন্ডকে গিয়ে জানায় যে এমন ঘটনা। তো ফ্রেন্ড বললো যে তুমি সমস্ত ওরা ভুল করে ফেলছো, তুমি কেন ডাকে সারাতে, এখন তো তোমার ওরা একটা ক্ষতি করবে। তো বলো যে আমার এটা থেকে এখন কিভাবে রিমুভ করা যায়, কিভাবে এটা থেকে বাঁচা যায়। বলো যে এটা একমাত্র তোমাকে ব্ল্যাক ম্যাজিকটা শিখতেই হবে, না শিখলে তোমার সমস্যা হবে। তো বললো যে তো এখন কি করতে হবে। বললো যে আমি তোমাকে ডাকবো, এমন মধ্যে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে গিয়ে মানে উনি বললো যে পূর্ণিমা রাতে নাকি শ্মশানে অনেকগুলো সার আসে, অর্থাৎ মাঝ রাতের দিকে সার আসে। তো তার মধ্যে একটা সার ব্ল্যাক, তার মাথায় একটা টুপি থাকে, অর্থাৎ সাদা একটা টুপি থাকে। সেই টুপিটা যদি নেওয়া যায় তাহলে ব্ল্যাক ম্যাজিকের অনেক অসাধ্য সাধন করা যায়। মাথা কিছু একটা দিয়ে ঢাকা থাকে। হ্যাঁ। আচ্ছা। তো বললো যে তো আমাকে কি করতে হবে। বললো যে এটা আসলে আমার একা পক্ষে সম্ভব না, তো তোমাকে কিছু একটা করতে হবে, আমি তোমাকে খবর দেবো। তো বলছে ঠিক আছে।
তো মোটামুটি এরপর থেকে সে একই অবস্থা, সে অনেক তাবিজ তুবিজ নেয়, কিন্তু তার পাশে কি একজন ঘুমিয়ে থাকে, অর্থাৎ সে অনুভব করে তার পাশে কেউ একজন ঘুমিয়েছে, কিন্তু জেগে উঠে দেখে যে কেউ নেই। তো যাই হোক, একদিন তাকে ডাকি যে আজকে রাতে আমরা বেরোবো, তুমি আসো, খবর পাঠায় বন্ধুটি। তো আসার পর বললো যে আমি আজকে ধ্যান করবো 12টা পর্যন্ত, তুমি কোথাও থেকে ঘুরে আসো, 12টার আগে আমাকে ডিস্টার্ব করবা। তো সে মোটামুটি ঘুরে ফিরে, কিন্তু গ্রাম অঞ্চল তো সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায়। তো যার বাসাটা, অর্থাৎ যে ব্ল্যাক নাইট সাধন করতো, তার বাসাটা ছিল সে সবার থেকে আলাদা, তো একটু দূরে একলা একটা বাড়ি। তো ও কি করলো, মোটামুটি বাজারে অনেকক্ষণ থাকলো, গ্রামের বাজার তো সাধারণত 8টা 9টা বাজলে বন্ধ হয়ে যায়। তো বাজারে থাকার পর বললো যে আমি ওর বাসা যাই, প্রয়োজনে বারান্দায় বসে থাকবো। তো ও বারান্দায় বসে থাকে, এক সময় ওর ঝিমুনি ধরে যায়, ঝিমুনি ধরে পর ও ঘুমিয়ে যায়। ঠান্ডা একটা হাত ওর হাতের উপর পড়ে, ও চোখ মেরে তাকিয়ে দেখে যে ওর সামনে ওর ফ্রেন্ড দাঁড়িয়ে, অর্থাৎ এমন ভাবে দাঁড়িয়ে যে কেউ দেখলে মনে করবে যে একটা ভূত, এরকম আর কি, খুব ভয়ানক ভাবে। তো বললো যে সময় হয়েছে, চল। অন্যদিন তুমি করে বলতো, আজকে বলতো সময় হয়েছে, চল। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো বললো যে দাঁড়া, একটা কাজ আছে। বললো যে কি কাজ? বলছে একটা ছাগল জবাই করতে হবে। এই কথা বলে একটা ছাগল তিনি দেখালেন, কালো ছাগল। বললো যে ছাগলটা জবাই করতে হবে এবং ছাগলের তাজা রক্ত খেতে হবে, তাহলে শরীর গরম হবে আর সাহস বাড়বে। তো যাই হোক, ছাগলটা জবাই করা হলো। জবাই করার পর মোটামুটি যে ব্ল্যাক নাইট সাধন করে সে খেয়ে ফেলো। খেয়ে পর যাই হোক, তারা এখন যাবে ওখানে। মোটামুটি শ্মশানে গিয়ে তারা উপস্থিত হল। চাঁদনি রাত, চারিদিকে একেবারে ফকফকা হলো। তো বন্ধুটি বলতেছে, তিনি সিঁদুর মিঁদুর দাও আজকে একেবারে। তো বললো যে আমি তোমাকে একটা সার্কেল এঁকে দিই, তুমি ভুল ক্রমে সার্কেলের বাইরে আসবে না। তো বললো যে ঠিক আছে। তো সার্কেলের মধ্যে দাঁড়ালো এবং তাহাতে কিছু সোলা বুট দিল, অর্থাৎ যে বুটটা আমরা সোলা বুট বলি, অর্থাৎ চায়না বুট বলে, সোলা বুট বলে। বললো যে যখন সার দেখা যাবে তখন এই বুটগুলো আমরা ছিটিয়ে দেবো, সারগুলো খাবে, এই সুযোগে আমরা টুপিটা নিয়ে নিব, খবরদার যাতে ধরা পড়ে না যায়। মানে মাথায় কিছু একটা দেওয়া ছিল, সেটা নিয়ে নেবে। হ্যাঁ, সাদা কিছু একটা দেওয়া ছিল। তো বললো যে ঠিক আছে। তো মোটামুটি ভাবে অনেকক্ষণ ওয়েট করলো এবং রাসেল ভাই, আমরা যতটুকু জানি যে ব্ল্যাক ম্যাজিক যারা সাধারণ করে তাদের কাছে অনেক কিছু থাকে, অর্থাৎ কঙ্কালের মাথা, এইসব সামথিং অনেক কিছু থাকে। তো গোল একটা কিছু ছিল হাড়ি ভাঙার মতো, বললো যে এটা দিয়ে দেখা যাবে, হ্যাঁ সার যদি আসে তাহলে এটাতে দেখা যাবে। তো তার তো প্রায় আড়াইটার দিকে দেখলো যে অনেকগুলো সার আসছে, তার মধ্যে একটা সার কালো, তার মাথায় সাদা একটা কিছু। তো বললো যে এটি আমরা নেব। তো বললো যে তুমি সার্কেল থেকে বেরো হও না, আমি এটা নেওয়ার ব্যবস্থা করতেছি। তো যথারীতি সে আগুন জ্বালালো। আগুন জ্বালিয়ে বললো যে আগুনটা যতক্ষণ চলবে ততক্ষণ আমরা সেফ, বাট কোনোভাবে যাতে আগুনটা নিভে না যায়, দেখো। তো তাই সে দাঁড়িয়ে মন্ত্র করতে লাগলো আগুনের পাশে দাঁড়িয়ে। সে সার্কেলের ভিতরে দাঁড়িয়ে ওই সোলা ভুট সে ছিটিয়ে দিচ্ছে, আর গরুগুলো ক্রমে কাছে আসতেছে। তো একটা সময় রাসেল ভাই শুরু হলো কি, বাতাস শুরু হওয়ার পর মনে হলো যে ঝড় আসবে, এরকম একটা শুরু হওয়ার পর, হ্যাঁ। তো ওই যে বন্ধুটি ব্ল্যাক ম্যাজিক করে সে দোয়া পড়তে, সে মোটামুটি তার মন্ত্র পড়তে লাগলো। কিন্তু একটা সময় আগুন নিভে গেল। আগুন নিভে যাওয়ার পর মোটামুটি সে জায়গাটায় খানিকটা অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে যাওয়ার পরে দেখা গেল যে সব এলোমেলো হয়ে গেল, অর্থাৎ সে গরুগুলো তার দিকে খুব ভয়ানক দৃষ্টি তাকিয়েছে। চোখগুলো মনে হচ্ছে যে লাল লাল হয়ে চলতেছে এবং হিংস্রভাবে দৌড়িয়ে আসলো। তারপরে যে বন্ধুটি সার্কেলের ভিতরে ছিল, অর্থাৎ আমার কলিগের আব্বু, তিনি সেন্সলেস হয়ে যায়, তার কিছু খেয়াল নেই। পরদিন সকালে তার যখন জ্ঞান ফিরে তিনি দেখেন যে তিনি সেই সার্কেলের ভিতরে আছে, কিন্তু তার বন্ধুটা, যে বন্ধুটি ব্ল্যাক ম্যাজিক সাধন করে, সে তার থেকে অনেক দূরে পড়ে আছে। কাছে গিয়ে সে বন্ধুটিকে দেখে যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মাথায় পানি ডালা হয়, এলাকার লোকজন খবর দেয়, সবাই গিয়ে তার মাথায় পানি দেয়, কিন্তু তার জ্ঞান ফিরে না। তো প্রায় 2 দিন পরে তার জ্ঞান ফেরার পর সে চোখে আর কিছু দেখতে পায়নি আসলে ভাই, সে অন্ধ হয়ে যায় একেবারে, সে আর কিছু দেখতে পায়নি। এই ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা হাতে একদমই সময় নেই আমাদের, আমরা আজকে মতো ভূত এফএম শেষ করবো। তবে তার আগে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। ব্ল্যাক ভ্যাম্পায়ার আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও রবিন আজিমপুর থেকে SMS করেছেন, কামরুজ্জামান সিলেট থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন রাহাত উত্তরা থেকে, রুহুল আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি মোহাম্মদ জাহিদ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাইকা।
রাজশাহী থেকে আমাদেরকে বিশ্বজিৎ এসএমএস করেছেন আমাদেরকে মুন্নি, শিলা, শাপলা, তিন্নি, রনি, এছাড়া আমাদের এসএমএস করেছেন উপল, এসএমএস করেছেন মুন্নি সহ আরো অনেকে। যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59 আমরা ফিরে আসব। তবে আরো কিছু এসএমএস রয়েছে। তুলতুল আমাদের আদাবর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমার এসএমএসটা পড়ো, তার মনটা খুব খারাপ, তার এসএমএস পড়ে ফেললাম। বৃষ্টি আমাদের এসএমএস করেছেন, তার সেকেন্ড টাইম পাঠিয়েছেন, পড়তে হবে কিন্তু আমি আপনার এসএমএস পড়ে ফেললাম এবং তিনি বলছেন যে আমি রিয়া বর্ষায় একসাথে ভূত এফএম শুনছি। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী শুক্রবার ঠিক রাত 11:59 আবারও কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। তবে তার আগে বলবো সবাইকে যে বেশি বেশি করে আমাদের কাছে ঘটনা পাঠাবেন, যাতে বারবার করে আপনাদের কাছে দারুণ দারুণ সব ঘটনায় ফিরে আসতে পারে। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদের মনে রাখতে হবে।